প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি ফওয়াদ হাসান গালিব। গতকালকের নিয়েই আজ সন্ধ্যা 7টার মধ্যে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস, যেটা মুসলিম ম্যারেজ, ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দেখতে পাচ্ছি আমাকে কমেন্টে মোহাম্মদ ফুরকান বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ। মাহজাবিন, এরপর আমার সামনে রাকিব বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। এরপরে মিনার সালাম দেয়নি, ও বলতেছে ও দিছে ওয়ালাইকুম আসসালাম। আশা করি গতকালকের ক্লাস আপনারা এনজয় করেছেন। অনেকের কাছে হয়তো একটু কষ্ট হয়েছে, কারণ ক্লাসটা একটু দীর্ঘায়িত ছিল, প্রায় অ্যারাউন্ড 2 ঘন্টা। আমি গতকালকেও বলেছি যেহেতু এটা প্রথম ক্লাস এবং ইন্ট্রোডাকশন ছিল, তার জন্য আমাদের একটু ক্লাসটা লেন্দি হয়েছে এবং এগুলো একটু বোঝা যেহেতু সবার জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু এটা এখানে আমরা যারা ল পড়াশোনা করি তারা হয়তো সায়েন্স থেকে আসে অথবা আর্টস থেকে আসে অথবা কমার্স থেকে আসে, তো সবার জন্য আমাদের ল এর কোর্সটাই নতুন। এর মধ্যে মুসলিম ল তো অনেকের জন্যই নতুন, তো সেজন্য ক্লাসটা একটু লেন্দি করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব আমাদের নির্দিষ্ট যে সময়, সেই সময়ের মধ্যে ক্লাসটা শেষ করার জন্য। সুতরাং আশা করি আপনারা সবাই ক্লাসে মনোযোগী থাকবেন। আর আগের মতোই রুলস, কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্টে সেই প্রশ্নটা করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই জানাতে। আর আশা করছি আপনারা গতকালকের পড়াশোনাগুলো রিভিশন দিয়েছেন, কারণ রিভিশন না করলে হবে কি, আপনার পরবর্তীতে সময়টা বের করতে, খুঁজে নিতে অনেক কষ্ট হয়ে যাবে, এবং যখন আপনি রিভিশনের জন্য একটা সময় খুঁজে নিয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার আরও অনেকগুলো পড়াশোনা কি রয়েছে, বাকি আছে। সেজন্য যেদিনের ক্লাস সেটা ওই দিনই করে ফেলবেন। সাথে ক্লাসের শেষে আপনারা রিভিশনটা দ্রুত সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করবেন। সিফাত সুলতানা বলেছে সালাম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমরা আর 1 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। যারা এখনো জয়েন হয় নাই তাদেরকে একটু জানিয়ে দেন, তারা যেন জয়েন করে। আপনাদের বন্ধুদেরকে একটু স্মরণ করিয়ে দিন যে আজকে একটা ক্লাস আছে। হয়তো অনেকে বলে যাই, কারণ আমরা মানুষ মাত্রই ভুল। একটা কথাই আছে, আফাতুল ইলমি আন নিসিয়ান, যে মানুষের জ্ঞানের সবচেয়ে যেটা বিপদ সেটা ভুলে যাওয়া। তো আমরা সবসময় ভুলের মধ্যেই থাকি, ভুলে যেতে থাকি আর কি, এ ব্যাপার। ইফাজ নূর ইফতিশাম বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শাকিল রানা আমাদের সাথে জয়েন করেছে। আব্দুল্লাহ জাসেম বলতেছে ইজ ওয়াচিং। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দিন, তারা যেন দ্রুত ক্লাসে জয়েন করে। আমরা ঠিক 7:05 মধ্যে আমাদের ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা অপেক্ষা করবো না কারোর জন্য। আর ক্লাসটা রেকর্ড থাকবে, অর্থাৎ ওই লিঙ্কে যদি আপনি জয়েন করেন তাহলে সেটা শোনা যাবে। এটা কোনো আমাদের জন্য পজিটিভ দিক না, এটা নেগেটিভ। কারণ অনেকে মনে করে যে পরবর্তীতে ক্লাসটা করব, তো এটা একটা মিসগাইড আর কি। এটার কারণে অনেকে মিসগাইডেড হয়। আচ্ছা, ওকে, আমাদের সময় হয়েছে, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকালকে আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম অ্যান ইন্ট্রোডাকশন অফ মুসলিম ল অর ইসলামিক ল। ইসলামিক ল এর প্রারম্ভিক আলোচনা। ওই আলোচনার মধ্যে আমরা মুসলিম ল এর ইভলিউশন, এটা কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা কিভাবে এসেছে, সেটা নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি সোর্সেস অফ ইসলামিক ল, 4টা সোর্স, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর স্কুলস অফ ইসলামিক ল, সেগুলো নিয়ে আলোচনা করেছি। কয়েকটা ডক্ট্রিন নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ BJS এর মধ্যে কিরকম প্রশ্ন আসে, একাডেমিক কিরকম প্রশ্ন হতে পারে, সেরকম কিছু প্রশ্নের নমুনা আপনাদেরকে দেখিয়েছি এবং সেগুলোর উত্তরও আমি আপনাদেরকে সলভ করে দেখিয়েছি। তো আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করতে যাব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দি মুসলিম পার্সোনাল ল, সেটা ম্যারেজ। এই ম্যারেজটা শুরু করার আগে আমি 2 মিনিটের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সেটা আমরা মুসলিম ল এর ইন্ট্রোডাকশন জেনেছি, কিন্তু একটা বিষয় স্কিপ করেছিলাম বা সময়ের কারণে বলা হয় না। সেটা আমাদের বাংলাদেশের মধ্যে মুসলিম ল অর্থাৎ
মডার্ন যুগের মধ্যে বা মডার্ন টাইমে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে মুসলিম লটার অবস্থাটা কি, এটা কীরকম ছিল, আমরা এখন যেরকম আছি সেটার অবস্থানটা কি, এটার জন্য ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে বলতে হবে, আমরা জানি সম্রাট মোহাম্মদ গুরি ভারতবর্ষ প্রায় 17 বার অভিযান করেছিলেন। সর্বশেষ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির মাধ্যমে হচ্ছে ইসলাম আমাদের ভারতীয় উপমহাদেশে আবির্ভূত হয়। এরপর থেকে মুসলিম শাসকরা মুঘল সালতানাত থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের সম্রাটরা হচ্ছে আমাদের ভারতবর্ষ শাসন করেছেন, এবং এই শাসনের সময় এক্সক্লুসিভলি তারা মুসলিম যে আইনগুলো ছিল সেগুলাই হচ্ছে অ্যাপ্লাই করতেন। কিভাবে অ্যাপ্লাই করতেন? যারা আলেম ছিলেন তাদেরকে কাজী হিসেবে নিয়োগ দিতেন, এবং সেই কাজীরা তাদের শরীয়তের হুকুম আহকামগুলা যখন তাদের কাছে কোনো একটা বিচার আসতো, সেটা হুকুম আহকামের মাধ্যমে সেটার কি করতেন, বিচার পরিচালনা করতেন। অপরদিকে যারা হিন্দু ছিল, হিন্দুদের মধ্য থেকে পণ্ডিত যারা ছিল তাদেরকে নিয়োগ দিতেন, এবং তারা হচ্ছে হিন্দু আইনের আলোকে বিচার কার্য পরিচালনা করত। সর্বশেষ যখন ওয়ারেন হেস্টিং 1772-তে মানে ব্রিটিশরা যখন পরিপূর্ণভাবে ভারত উপমহাদেশের কন্ট্রোলটা নিয়ে নিল, তারা এখানে তাদের যে আইন, তাদের যে ল অ্যান্ড অর্ডার সেটা যখন অ্যাপ্লাই করা শুরু করলো, তারা অ্যাপ্লাই করতে এসে এখানে একটা সমস্যা ফেস করতে লাগলো। সেই সমস্যাটা হচ্ছে তারা হচ্ছে ইংরেজ, তারা কিন্তু মুসলিম ল সম্পর্কে খুব বেশি অবগত ছিল না। আর দ্বিতীয় হচ্ছে তারা এসেছে বিজনেসের জন্য, তারা এখানে শাসন করার জন্য প্রাইমারিলি আসে নাই। তো তারা এসে অর্ধেক হচ্ছে মানে কিছু কিছু বিষয় তারা ইংলিশ ল সেটা অ্যাপ্লাই করা শুরু করলো। আবার এখানে মুসলিম যে সমস্ত লগুলো ছিল সেগুলোর মধ্যে যেগুলো পার্সন রিলেটেড, মানে যেগুলো একজন মুসলিম অপর মুসলিমের সাথে কানেক্টেড ছিল, যেমন ম্যারেজ, এরপর হচ্ছে মেনটেনেন্স, এরপর হচ্ছে ডাওয়ার, এরপর হচ্ছে গিফট, ওয়াক, এই সমস্ত ক্ষেত্রে যেগুলো ইসলামিক ল স্পেসিফিক্যালি কোডিফাইড, তারা আবার সেগুলো কি করতো, অ্যাপ্লাই করতো। অন্যান্য বিষয়ের মধ্যে যেমন ন্যাশনাল লেভেলের মধ্যে তারা ইংলিশ ল অ্যাপ্লাই করতো, কিন্তু পার্সোনাল ল এর ক্ষেত্রে তারা মুসলিম লগুলোকে কি করতো, অ্যাপ্লাই করতো। কিন্তু দেখা গেলো সমস্যা শেষ হচ্ছে না, তারা ইংলিশ ল এবং মুসলিম ল দুটোটা কম্বাইন করতে গিয়ে আরও এখানে জটিল হয়ে যাচ্ছে। কিভাবে? বিচারকরা ছিল ইংলিশম্যান, কিন্তু মুসলিম লগুলো জানতো হুজুররা। তো বিচারক হচ্ছে ইংলিশ, আর মাসালা জানে, হুকুম জানে হচ্ছে হুজুর, তাহলে বিচারক তো আর কি জানে না, মুসলিম লটা জানে না। তো ওই সময় আবার তারা ক্ষেত্র বিশেষে মুসলিম আলেমদেরকে হচ্ছে বিচারক হিসেবে নিয়োগ দিত। তো একটা হজবরল অবস্থা। এই জিনিসটাকে তারা কাভার করার জন্য পরবর্তীতে এই মুসলিম লগুলোকে তারা তাদের ইংলিশ ল সিস্টেমের মধ্যে নিয়ে গেল। কিভাবে? যখন প্যানাল কোড কোডিফাইড হলো 1860-তে, এরপর হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882, এরপর হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, এরপর হচ্ছে 1872, এই আইনগুলোর মধ্যে তারা ইংলিশ আইন এবং মুসলিম আইনের কিছু কিছু বিষয় অ্যাডজাস্ট করে তারা নতুনভাবে কি করা শুরু করলো, আইনগুলো অ্যাপ্লাই করতে শুরু করলো, এবং এই আইনগুলা আমাদের ভারতবর্ষে অ্যাপ্লিকেবল ছিল। পরবর্তীতে ভারত এবং পাকিস্তান আলাদা হওয়ার পর পাকিস্তানে অ্যাপ্লিকেবল, এবং পাকিস্তান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে এই আইনগুলো পুনরায় কি হয়, অ্যাপ্লাই হয়। তো এর মাধ্যমে এখানে একটা বিশেষ আইন স্পেসিফিকলি আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে দ্য মুসলিম পার্সোনাল ল বা দ্য মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট 1937। এই আইনটা আপনারা একটু জেনে রাখবেন, কারণ এই আইন নিয়ে অনেক বেশি আলোচনা হয়, এই আইনটাকে নিয়ে অনেক সময় রেফারেন্সও দেওয়া হয়। এই আইনের মধ্যে টোটাল 6টি হচ্ছে সেকশন আছে। এই 6টি সেকশনের মধ্যে সর্বশেষ দুটি 5 এবং 6 সেটা কি হয়ে গেছে, ওটা মানে রিপিল করে দিচ্ছে। সেকশন 2টা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেই সেকশন 2তে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ পার্সোনাল ল টু মুসলিমস নট উইথস্ট্যান্ডিং এনি কাস্টম ইউসেজ টু দ্য কন্ট্রারি in all questions including intestate succession, special property of women, marriage, dissolution of marriage, talaq, ila, jihar, মোবারাত, মেনটেনেন্স, ডাওয়ার, গার্ডিয়ানশিপ। সেকশনটা আপনারা নেটের মধ্যে পাবেন। এভাবে স্পেসিফিকলি 9টা ব্যাপারে বলতেছে যে এখানে শরীয়তের মধ্যে যেটা আছে হুবহু সেটাই কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এজন্য এটাকে বলা হয় দ্য মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট। এই অ্যাক্টের যেটা সেকশন 2 সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই সেকশন 2-র মধ্যে বলা হচ্ছে কোন কোন বিষয়গুলোতে এক্সক্লুসিভলি অন্য কোনো আইন অ্যাপ্লাই করা যাবে না, বরং মুসলিমদের জন্য সেখানে মুসলিমের যে শরীয়ত বুক আছে, শরীয়তের যে উৎসগুলো আছে সেগুলো কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এর মধ্যে মেজর যে ব্যাপারগুলো আছে, যেমন এখানে বলা হয়েছে ম্যারেজের ক্ষেত্রে আমাদেরকে মুসলিম ল যেটা এক্সক্লুসিভ মুসলিম ল সেটা ফলো করতে হবে। এরপর হচ্ছে মেনটেনেন্স, ডাওয়ার, ওয়াকফ, উইল, গিফট, এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে আমাদেরকে পার্সোনাল লটা অ্যাপ্লাই করতে হবে। এরই মাধ্যমে আমাদের
বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে, যদিও আমরা একটা কমন ল কান্ট্রি, স্টিল আমাদের এই কান্ট্রিতে এই পার্সোনাল ল রিলেটেড কোনো সমস্যা উদ্ভূত হলে এখানে পার্সোনাল লটাকে কি করা হয়, অ্যাপ্লাই করা হয়। এবং এক্ষেত্রে অন্যান্য ল যদি মুসলিম পার্সোনাল ল এর সাথে কন্ট্রারি বা দ্বন্দ্বের মধ্যে যায়, তখন হচ্ছে মুসলিম পার্সোনাল ল সেটাকে যে বিচারক উনি প্রেফারেন্স দিবেন। এই হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমানে মুসলিম পার্সোনাল ল কিভাবে আসছে সেটার একটা ছোট্ট হিস্ট্রি। আশা করি এটা আপনাদেরকে খুব বেশি তথ্যবহুল না হলেও এটা আপনাদের জানা থাকলে আপনারা আমাদের দেশের মধ্যে মুসলিম পার্সোনাল লটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে আসছে, সেটা আপনাদের কাছে একটা ধারণা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এর উপর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাতে পারেন, আমি 30টা সেকেন্ড আপনাদেরকে সময় দিচ্ছি। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মাধ্যমে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ মুসলিম ল একদম শেষ করলাম। এখন আমরা সরাসরি আমাদের আজকের ক্লাস, যেটা সেকেন্ড ক্লাস মুসলিম ম্যারেজ, সেই আলোচনার মধ্যে চলে যাচ্ছি। হোয়াট ইজ মুসলিম ম্যারেজ? মুসলিম ম্যারেজটা কি? বলতেছে মুসলিম ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন ফর লিগালাইজিং সেক্সুয়াল ইন্টারকোর্স অ্যান্ড প্রোক্রিয়েশন অফ চিলড্রেন। বলতেছে ম্যারেজ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটার মাধ্যমে বৈধ উপায়ে সন্তান তৈরি হয় এবং যার মাধ্যমে পুরুষ এবং মহিলার শারীরিক সম্পর্কটা বৈধ হয়। এটা কিভাবে আসছে? বলতেছে এটা একটা শরীয়তের অংশ, বিবাহটা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিবাহ করেছেন এবং উনি বিবাহের প্রতি সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নারীদেরকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ, মানে পুরুষরা যেন নারীদেরকে বিবাহ করে, তারা যেন অবৈধ কোনো পন্থা অবলম্বন না করে, অর্থাৎ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যেন তারা না জড়ায়, এর জন্য সাধারণ জনগণকে, পৃথিবীবাসীকে উদ্বুদ্ধ করেছেন। সাথে সাথে যারা বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াবে তাদের জন্য সেটাকে জেনা হিসেবে উল্লেখ করে তাদের জন্য শাস্তির কি করেছেন, বিধান করেছেন। বিবাহের উপকারিতাটা কি? বিবাহের নানাবিধ প্রয়োজন এবং উপকার আমাদের রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে ম্যারেজ ইজ সোশ্যাল ইনস্টিটিউশন। মানুষ একাকী জীবন যাপন করতে পারে না। আর ফ্যামিলির যেটা স্ট্রাকচার, ভাই বোন, মা বাবা, এদের সাথে একরকম ফাইডোসিয়ারি সম্পর্ক, যেটাকে ইংলিশের মধ্যে ফাইডোসিয়ারি বলে। আরেকটা হচ্ছে এমন কেউ মানুষকে চায়, মানুষ তাদের জীবনে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, যার সাথে সে তার দুঃখ, তার পার্সোনাল ম্যাটারগুলো শেয়ার করতে পারবে, তার কাছে গেলে সে আনন্দ পাবে। এই যে একটা সিস্টেম মহান আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য সৃষ্টি করেছেন, সেটার নামই হচ্ছে ম্যারেজ। এখন আমরা ম্যারেজ সম্পর্কে জানলাম, ম্যারেজের একটা সোশ্যাল ইনস্টিটিউশন সেটাও জানলাম। এখন আমরা সরাসরি চলে যাব ম্যারেজের পরিচয়টা কি। মানে ম্যারেজ হচ্ছে ইংলিশ শব্দ, বাংলায় বললে আমরা সেটাকে বিবাহ বলি, আর এটার আরবি টার্ম হচ্ছে নিকাহ। ম্যারেজের আরবি টার্ম হচ্ছে নিকাহ। আরবিতে নিকাহ অর্থ হচ্ছে জড়িয়ে দেওয়া। কিভাবে? বলতেছে যখন একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে বিবাহ হয়, তখন তাদের মাঝে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মাঝে অনেকগুলো বিষয়াদি কি হয়ে যায়, বৈধ হয়ে যায়। তারা একসাথে বসবাস করতে পারে, তারা একসাথে সন্তান উৎপাদন করতে পারে এবং তারা একসাথে ভ্রমণ করতে পারে, তারা একসাথে জীবন যাপন করতে পারে। অর্থাৎ তারা দুইজন যেন একজন আরেকজনের জন্য পরিপূরক। এই জন্য বলা হচ্ছে ম্যারেজ হচ্ছে একটা, ম্যারেজকে আরবিতে এই জন্য নিকাহ বলা হয়, আর ইংলিশের মধ্যে সেটাকে ম্যারেজ বলা হয়, বাংলার মধ্যে বিবাহ। ম্যারেজের জন্য আরবিতে নিকাহ ছাড়া আরো অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়। এর মধ্যে একটা হচ্ছে হিসন, হিসন, যেটাকে আমরা ইংলিশে বানান করলে HISN, হিসন। তবে এতগুলো আমাদের জন্য প্রয়োজন নেই, আমরা জাস্ট এই 3টা শব্দ জানলে আমাদের জন্য এনাফ। ইংলিশে ম্যারেজ, আরবিতে নিকাহ, বাংলাতে বিবাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আসি ম্যারেজের সংজ্ঞাটা কি। আমরা তো এতক্ষণ জানলাম ম্যারেজ এই সেই, এগুলো হচ্ছে নট মানে প্রফেশনাল সোর্স থেকে, এগুলো হচ্ছে আনপ্রফেশনাল এক্সপ্লানেশন। এখন আসবো প্রফেশনাল এক্সপ্লানেশন, অর্থাৎ মুসলিম ম্যারেজ এটার সংজ্ঞা নিয়ে কোন লেখক, কোন ইসলামিক স্কলার কি বলেছেন। আশা করি আপনারা আমাদের এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো সংজ্ঞা লিখেছি। আপনারা হয়তো অনেকে লিখে অলরেডি ফেলেছেন, আর যারা লিখেন নাই তারা আমি বলার সাথে সাথে কি করে ফেলবেন, লিখে ফেলবেন। মুসলিম ম্যারেজ নিয়ে অনেক লেখক অনেক সংজ্ঞা দিয়েছেন, তার মধ্যে আমি ফার্স্টে ফেমাস দুইটা হচ্ছে বই, গ্রন্থ এবং গ্রন্থাগারের সংজ্ঞা, আর 3টা হচ্ছে স্পেসিফিক মুসলিম ফেমাস জুরিস্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশের 3জন জুরিস্টের 3টা সংজ্ঞা আমি এখানে লিপিবদ্ধ করেছি। এই সংজ্ঞাগুলো এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা একটু শুনবেন, এগুলো বুঝতে হবে এবং এখানে
কোথায় কি পার্থক্য, কে কিভাবে পার্থক্য করেছে সেটা একটু আপনাদেরকে জানতে হবে। আসুন, প্রথম সংজ্ঞাটা হচ্ছে ক্যাডি। ক্যাডি মানে হচ্ছে এটা একটা বইয়ের নাম। কে দিয়ে হচ্ছে কানজ, আর ডি দিয়ে হচ্ছে দাকায়েক। এক লাইনে বললে কানজুদ দাকায়েক। এটা আপনারা কোন একটা বই করলে সেখানে সংজ্ঞাটা কানজুদ দাকায়েক সেটা পাবেন। কানজুদ দাকায়েকের লেখক উনি বলতেছেন ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। ম্যারেজ হচ্ছে একটা চুক্তি। কাদের মধ্যে? বাই এ ম্যান এন্ড এ ওম্যান। আমি এখানে কতগুলো শব্দ হচ্ছে স্কিপ করেছি কারণ যেন লেখাটা এখানের মধ্যে বোর্ডের মধ্যে থাকে আর কি। আর যেহেতু আপনারা সবাই গ্রামারে এক্সপার্ট, আপনারা গ্রামাটিক্যাল ইরর যেগুলো থাকে সেগুলো নিজ দায়িত্বে ঠিক করে ফেলবেন। আমি এখানে জাস্ট স্পেসের কারণে একটু মার্কস করেছি। বলছে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বাই এ ম্যান এন্ড ওম্যান। বিবাহ হচ্ছে একটা পুরুষ এবং মহিলার মাঝে চুক্তি। চুক্তিটা কিসের জন্য? ফর দ্য এনজয়মেন্ট অফ বেনিফিশিয়ারি রাইট ওভার হার। যে বিবাহের মাধ্যমে একজন মহিলাকে যে সে নিজের গ্রহণ করে, সে নিজের কাছে নিয়ে আসে, তার উপর সে তাকে এনজয় করার জন্য। এনজয়টা কি? সেটা বিভিন্ন লেভেলের হতে পারে। একটা এনজয় হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ। অর্থাৎ কানজুদ দাকায়েকের লেখকের মতে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বাই এ ম্যান এন্ড ওম্যান ফর দ্য এনজয়মেন্ট অফ বেনিফিশিয়ারি রাইট ওভার হার। ম্যারেজ হচ্ছে একটা পুরুষ এবং মহিলার মাঝে চুক্তি, যে পুরুষ কর্তৃক ওই মহিলার থেকে উপকার বা আনন্দ হাসিল করার জন্য, পাওয়ার জন্য। সেই আনন্দটা কিসের? সেটা হচ্ছে আমরা যেটাকে বলি ইন্টারকোর্স, মানে শারীরিক সম্পর্ক। এরপর আসি দুই নম্বর উনি হচ্ছেন হিদায়া। হিদায়ার লেখক বলতেছেন সেম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বাই ম্যান এন্ড ওম্যান। বিবাহ হচ্ছে একটা পুরুষ এবং মহিলার মধ্যে একটা চুক্তি। কিসের জন্য? দুইটা কারণে চুক্তি। এক নাম্বার হচ্ছে ফর লিগালাইজিং জেনারেশন, যে তাদের পরবর্তী যেটা জেনারেশন আসবে সেটা যেন বৈধ হয়। দ্বিতীয়টা হচ্ছে প্রক্রিয়েশন অফ চিলড্রেন, যে তারা বিবাহের মাধ্যমে যেন সন্তান সন্ততি কি করতে পারে, উৎপাদন করতে পারে। দুটোটাই হচ্ছে প্রায় সেম, কিন্তু উনি আলাদাভাবে বলেছেন আর কি। আমি সংজ্ঞাটা আবার বলছি যে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বিটুইন এ ম্যান এন্ড ওম্যান। বিবাহ হচ্ছে পুরুষ এবং মহিলার মাঝে একটা চুক্তি দুইটা কারণে, ফর লিগালাইজিং জেনারেশন এন্ড ফর প্রক্রিয়েশন অফ চিলড্রেন। তাদের যে জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, সেটা যেন বৈধ হয় এবং স্বামী এবং স্ত্রী বিবাহের মাধ্যমে যেন তাদের সন্তান কি করতে পারে, উৎপাদন করতে পারে। অর্থাৎ তারা যেন সন্তান সন্ততি পৃথিবীতে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে হেদায়ার লেখক। ওনার মাঝে একটা পার্থক্য, সেটা হচ্ছে উনি বলেছেন শুধুমাত্র সেক্সুয়াল রিলেশন মানে আনন্দটা উপভোগ করার কথা বলেছেন, কিন্তু এখানে উনি আনন্দের পাশাপাশি এখানে জেনারেশন লিগালাইজিং এন্ড প্রক্রিয়েশন অফ চিলড্রেনের কথা বলেছেন। এরপর আসি তৃতীয় সংজ্ঞার মধ্যে। তৃতীয় সংজ্ঞাটা হচ্ছে ডি.এফ. মোল্লা, মানে ভারতবর্ষের একজন বিখ্যাত লেখক ডি.এফ. মোল্লা। ওনার মুসলিম ল এর উপর বই আছে, সেটা আপনারা অলরেডি জানেন। উনি একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে সেম মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বাই এ ম্যান এন্ড ওম্যান। বিবাহ হচ্ছে পুরুষ এবং মহিলার মধ্যে একটা চুক্তি। তারা কারা? এ পারসন অফ অপোজিট সেক্স, যে একজন হবে পুরুষ আরেকজন হবে মহিলা। এর মাধ্যমে উনি একটা জিনিস বের করে দিয়েছেন যে মুসলিম ম্যারেজের মধ্যে কি হতে পারবে না, পুরুষ পুরুষ হতে পারবে না, মেয়ে মেয়ে হতে পারবে না, বরং এ পারসন অফ অপোজিট সেক্স, উভয়জন একজনের থেকে অপরজনের ভিন্ন সেক্সের ক্ষেত্রে। ফর তাদের উদ্দেশ্যটা কি? আগের মতো, ফর লিগালাইজিং জেনারেশন, তাদের যেটা ভবিষ্যৎ প্রজন্ম আসবে সেটা যেন বৈধ হয়। আর দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়েশন অফ চিলড্রেন, এবং তারা যেন কি করতে পারে, সন্তান উৎপাদন করতে পারে। অর্থাৎ ডি.এফ. মোল্লা এখানে একটা কথা বৃদ্ধি করেছেন, সেটা হচ্ছে এই যে উনি এ পারসন অফ অপোজিট সেক্স, এখানে এই কোডটা উনি হচ্ছে এক্সট্রা যুক্ত করেছেন। এরপরে আসি 4 নম্বর সংজ্ঞা। এটা হচ্ছে ফাইজি। ফাইজি সংজ্ঞার মধ্যে বলেছেন ওনার মতেও সেম, মানে মুসলিম ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বাই এ ম্যান এন্ড ওম্যান, যে বিবাহ হচ্ছে মুসলিম পুরুষ এবং মহিলার মাঝে একটা চুক্তি। কিসের জন্য? ফর লিগালাইজেশন অফ ইন্টারকোর্স, তাদের মাঝে শারীরিক সম্পর্কটা যেন বৈধ হয়। কারণ বিবাহ না হলে তো ইন্টারকোর্স অর্থাৎ শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশনটা কি হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। এন্ড প্রক্রিয়েশন অফ চিলড্রেন, এবং তারা যেন তাদের এই শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তান উৎপাদন করতে পারে। অর্থাৎ উনি এখানে দুইটা কথা বলেছেন, একটা হচ্ছে ফর লিগালাইজেশন অফ ইন্টারকোর্স, তাদের শারীরিক সম্পর্কটা যেন বৈধ হয়, আর দ্বিতীয় হচ্ছে প্রক্রিয়েশন অফ চিলড্রেন, এবং তারা যেন কি করতে পারে, সন্তান উৎপাদন করতে পারে। এরপর আসি সৈয়দ আমির আলী। উনি একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে ওনারটা একটু ভিন্ন। উনি এখানে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বলেন নাই, উনি বলেছেন ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, যে বিবাহ হচ্ছে একটি প্রতিষ্ঠান। কিসের জন্য?
ফর দ্য প্রোটেকশন অফ দি সোসাইটি, সমাজকে রক্ষা করার জন্য, অ্যান্ড এবং টু প্রোটেক্ট ফ্রম, এটা ফ্রম হবে, এটা একটু ভুল হয়েছে, ফ্রম হবে, ফ্রম ফাউলনেস অ্যান্ড আনসাউন্ডনেস। উনি বলতেছেন যে, আমির আলী বলতেছেন বিবাহ হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটার মাধ্যমে সমাজকে কি করা হবে, রক্ষা করা হবে, কিসের থেকে, ফ্রম ফাউলনেস, ভুলভ্রান্তি থেকে, অ্যান্ড আনসাউন্ডনেস, এবং খারাপ কিছু কাজকর্ম থেকে। অর্থাৎ আমির আলী কিন্তু ইন্টারকোর্সের বিষয়টাও আনেন নাই, প্রোক্রিয়েশন অফ চিলড্রেনের কথাও আনেন নাই। উনি বিবাহটাকে দেখেছেন সোসাইটির প্রোটেকশন, কিসের থেকে, ফ্রম ফাউলনেস, মানে ফাউলনেস বলতে খারাপ কাজই বোঝায়, অ্যান্ড আনসাউন্ডনেস, কোন রকমের মন্দ কাজ। যে অতএব আমরা এখানে 5টা সংজ্ঞা পেলাম, আশা করি আপনারা সংজ্ঞাগুলো বুঝেছেন। এই সংজ্ঞাগুলো আপনারা যদি নেটে সার্চ করেন অথবা বইয়ের মধ্যে দেখেন, হুবহু এই সংজ্ঞাগুলো পাবেন, আপনারা সেখান থেকেও সংজ্ঞাগুলো দেখতে পারেন। আমি এখানে লিখে দিলাম, আপনারা লিখেও নিতে পারেন। আশা করি সংজ্ঞাগুলো বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি না বুঝেন আমাকে একটু জানান দয়া করে, আমি আপনাদেরকে 30 মিনিট সময় দিচ্ছি, 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু কাইন্ডলি আমাকে জানান সবাই বুঝেছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আশা করি সবাই বুঝেছেন। আমি এগুলো মুছে দিচ্ছি কারণ আমাদেরকে নেক্সট টপিকের মধ্যে যেতে হবে। আচ্ছা, নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে কেসের মাধ্যমে সংজ্ঞাটার কেস। এখানে আপনাদেরকে আমি 3টা কেসের নাম দিচ্ছি। একটা হচ্ছে খুরশিদ বিবি, এরপর একটা হচ্ছে এই দুটো কেস দেখেন একটু। হ্যাঁ, রাকিব হাসান বলেছে বুঝছি, বাকিরাও একটু জানান বুঝছেন কিনা। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করি। এই খুরশিদ বিবি কেস আব্দুল কাদের ভার্সেস সালিমা, আব্দুল কাদের ভার্সেস সালিমা, এটা হচ্ছে ইন্ডিয়ান কেস, আর এটা হচ্ছে পাকিস্তানের কেস। এই কেসগুলো আমি কেন লিখলাম, কারণ লিখলাম হচ্ছে একটা কারণে, সেই প্রশ্নটা সামনে আসবে। আমরা সংজ্ঞাগুলো পড়ার সময় একটা লাইন শুনেছি, সেটা হচ্ছে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট। এই ম্যারেজ যে একটাকে চুক্তি বলা হয়েছে, সেই চুক্তিটা কোত্থেকে এসেছে বলতেছে এই যে ইন্ডিয়ান যে কেস আব্দুল কাদের ভার্সেস সালিমা, ওইখানে এই কেসটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের। এই সুপ্রিম কোর্টের মধ্যে যিনি জাস্টিস এই কেসের মধ্যে রায় দিয়েছেন, উনি বলতেছেন যে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট, না মুসলিম ম্যারেজ এবং মুসলিম ইজ এ কন্ট্রাক্ট। যে অর্থাৎ উনি এভাবে বলেছেন যে উনি ম্যারেজটাকে কন্ট্রাক্ট হিসেবে দেখেছেন। অনুরূপভাবে এই পাকিস্তানের যেটা খুরশিদ বিবি কেস আছে, ওখানেও বলা হয়েছে ম্যারেজ এমং মোহাম্মদানস ইজ এ অফ কন্ট্রাকচুয়াল নেচার। উনিও এখানে বলেছেন যে ম্যারেজ মোহাম্মদান অর্থাৎ মুসলিমদের মধ্যে যে বিবাহ অর্থাৎ যে ম্যারেজটা আছে সেটা হচ্ছে অফ কন্ট্রাকচুয়াল নেচার, মানে কন্ট্রাক্টের মতো। উনি সরাসরি কি বলেন নাই, কন্ট্রাক্ট বলেন নাই। অনুরূপ বাংলাদেশের একটা কেসের মধ্যে জাস্টিস মাহমুদ উনি বলেছেন এ ম্যারেজ বিটুইন মোহাম্মদান মেল অ্যান্ড ফিমেল ইজ নট এ সেক্রামেন্ট বাট এ সিভিল কন্ট্রাক্ট। এই লাইনটা জাস্ট আপনারা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে বাংলাদেশের একটি কেসের মধ্যে জাস্টিস মাহমুদ উনি বলেছেন যে ম্যারেজ অ্যামাং মোহাম্মদান মেল অ্যান্ড ফিমেল ইজ নট এ সেক্রামেন্ট বাট এ সিভিল কন্ট্রাক্ট। অর্থাৎ বাংলাদেশের আদালতও বলতে চাচ্ছে যে আমাদের মধ্যে মুসলিমদের মধ্যে ম্যারেজ যে ব্যাপারটা সেটা একটা কন্ট্রাক্ট, চুক্তি, এটা সেক্রামেন্ট বা সেক্রামেন্ট বলতে পবিত্রতা সেরকম কিছু না, এটা একটা জেনারেল কন্ট্রাক্ট। এখন আসেন এখানে কন্ট্রাক্ট এবং সেক্রামেন্টের ব্যাপারটা কেন আসছে, এটার কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্মের যারা আছেন বা হিন্দু ধর্মে বিবাহটাকে চুক্তি হিসেবে দেখা হয় না, তাদের মাঝে সেটাকে একটা দেখা হয় স্বর্গীয় কাজ হিসেবে। সেটাকে বলা হয় যে সেক্রামেন্ট, মানে একটা পবিত্র আত্মা। এবং ওদের ধারণা হচ্ছে বিবাহের মাধ্যমে একজন পুরুষ এবং একজন মহিলা একই আত্মাতে কি হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। সেজন্য
তাদের মাঝে একটা প্রথা ছিল, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। অর্থাৎ হাজবেন্ড যখন মৃত্যুবরণ করে স্ত্রীকেও সাথে কি করা হয়, দাহ করা হয়। কিন্তু আমাদের মুসলিম ধর্মে, আমাদের ইসলাম ধর্মে বলতেছে বিবাহ স্যাক্রামেন্ট নয়, বরং বিবাহ হচ্ছে একটা পিওরলি কন্ট্রাক্ট, এটা একটা চুক্তি। এখানে আরেকটা ডিবেট আসবে, সেটা হচ্ছে এই যে দ্বন্দ্বটা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখন আসেন, আমরা দুইটা কেস দেখলাম, এরপরে বাংলাদেশের জাস্টিসের একটা ওপিনিয়ন দেখলাম, সবখানে বলা হয়েছে ম্যারেজ একটি কন্ট্রাক্ট। এখন যে প্রশ্ন, এখন যে ডিবেট, সেটা হচ্ছে ম্যারেজ কি পিওর সিভিল কন্ট্রাক্ট নাকি এটা অফ কন্ট্রাকচুয়াল নেচার, চুক্তির মতো? এটা নিয়ে একটা বড় ডিবেট আছে। কেউ বলেন যে ম্যারেজ ইজ এ পিওরলি সিভিল কন্ট্রাক্ট, যে বিবাহ হচ্ছে একটা পিওরলি সিভিল কন্ট্রাক্টের মতো। মানে আমি একটা দোকানে গেলাম, ওনাকে 100টা টাকা দিলাম, দোকানদার আমাকে 1 কেজি চাউল দিলেন, এটা একটা সিভিল কন্ট্রাক্ট। আবার যারা বলেন যে অর অফ কন্ট্রাকচুয়াল নেচার, বিবাহটা একটা কি না, পিওরলি সিভিল কন্ট্রাক্ট না, বরং এটা কন্ট্রাক্টের মতো। এখন আসেন, এই কেন পিওরলি সিভিল কন্ট্রাক্ট বলছে, আবার যারা বলে যে এটা কন্ট্রাকচুয়াল নেচার কেন বলেছে? সবাই একটু দ্রুত লিখে ফেলুন। কেউ যদি না বুঝেন তাহলে আমাকে একটু বলবেন মাঝে, আমি হচ্ছে রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করব। কোন একটা বিষয় যদি আপনাদের বোঝা না আসে তাহলে আমাকে বলবেন যে ভাই আমি এটা বুঝি নাই, আমি আপনাদেরকে সেটা পুনরায় রিপিট করে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসুন, ম্যারেজ কি একটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট নাকি এটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট না, বরং এটা কন্ট্রাকচুয়াল নেচার? এই ডিবেটটা আমাদেরকে বুঝতে হলে এই ব্যাপারগুলো বুঝতে হবে। কিভাবে? দেখুন, কনসিডারেশন, একটা পিওরলি সিভিল কন্ট্রাক্টের মধ্যে কনসিডারেশন থাকবে। ব্যাপারটা কিরকম? আমি দোকানে গেলাম, 100টা টাকা দিলাম, দোকানদার আমাকে 1 কেজি চাউল দিল। এখানে উভয় দিক থেকে কি আছে? কনসিডারেশন আছে, অর্থাৎ বিনিময় আছে। আমি একটা টাকা দিলাম, বিনিময়ে আমাকে কি দিল? চাউল দিল। তো এখন ম্যারেজ যেটা বিবাহের মধ্যে কি টাকার, আমার স্বামী হচ্ছে স্ত্রীকে টাকা দেয়, স্ত্রী কি বিনিময়ে হাজবেন্ডকে কোন একটা পণ্য দেয়, মানে কোন একটা জিনিসপত্র দেয়? কিন্তু কি না, দেয় না। বরং কি দেয়? জাস্ট একটা রাইট অফ এনজয়মেন্ট, মানে তাদের মাঝে যে একটা ফিজিক্যাল রিলেশনস, ইন্টারকোর্স, সেরকম একটা ব্যাপার কি দেয়, সুযোগ দেয়, মানে এটা বৈধ হয়ে যায় আর কি। কিন্তু এখানে কোনো মেটেরিয়াল থিংস নেই। দোকানদার যেমন আমাকে 1 কেজি চাউল দিচ্ছে, স্ত্রীর পক্ষ থেকে এরকম কোনো মেটেরিয়ালিস্টিক, মানে ধরা যায়, ছোঁয়া যায়, এরকম কোনো কি দেওয়া হচ্ছে না, বিনিময় দেওয়া হচ্ছে না। সুতরাং ম্যারেজ ইজ নট এ পিওরলি সিভিল কন্ট্রাক্ট, বরং এটা একটা কন্ট্রাক্টের মতো। কারণ হাজব্যান্ড যেহেতু ডাওয়ার দিচ্ছে বা মহারানা দিচ্ছে, এখানে কনসিডারেশনের এক পার্ট পাওয়া গেছে, আরেক পার্ট পাওয়া যায়নি। সেজন্য আমরা ম্যারেজকে কি বলবো? ম্যারেজ ইজ অফ কন্ট্রাকচুয়াল নেচার, এটা চুক্তির মতো, এটা পিওরলি কিনা সিভিল কন্ট্রাক্ট না। এরপরে 2 নম্বরের মধ্যে আসেন ক্যাপাসিটি অফ দি পার্টিস। যেটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট, সেখানে জীবন্ত মানুষ কন্ট্রাক্ট করতে পারে, যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রাক্ট করতে পারে। কিরকম? আপনি উন্নত দেশের মধ্যে যে সমস্ত দোকানগুলো আছে, সেখানে রোবটরা কি করে? পণ্য বিক্রয় করে। আপনি গেলেন, পণ্য কিনলেন, টাকা দিলেন, রিবোট টাকা গ্রহণ করলো,
সেটা আপনাকে কি দিল, ব্যাক থাকলে সেটা ব্যাক দিল। কিন্তু আমাদের ম্যারেজের মধ্যে আর্টিফিশিয়াল কোনো ব্যক্তির সাথে ম্যারেজ হতে পারে না। কিভাবে? আমি পুরুষ, আপনি মহিলা, আমরা দুজন মানুষ হতে হবে। একজন পুরুষ আরেকটা মেয়ে রোবট, অথবা একটা ছেলে রোবট একটা মেয়ে রোবট, বা একজন মেয়ে মানে সরাসরি মেয়ে, ফিজিক্যালি মেয়ে, তাদের মাঝে কি হতে পারবে না, বিয়ে হতে পারবে না। এগুলো জাপানে হতে পারে, কিন্তু আমাদের মুসলিম ম্যারেজের মধ্যে সেরকম কোনো কি নেই, সুযোগ নেই। সুতরাং আমরা দেখলাম যে ক্যাপাসিটি অফ পার্টিসের ক্ষেত্রেও দেখা গেল ম্যারেজের ক্ষেত্রে এটা একটা পিওরলি সিভিল কন্ট্রাক্ট না, এটা একটা কিসের মতো, মানে ফুল ক্যাপাসিটি নেই, এটা একটা কন্ট্রাকচুয়াল নেচারের মতো। এরপর আসেন রাইট অ্যান্ড ডিউটি। বলতেছে পিওরলি সিভিল কন্ট্রাক্ট যেটা, অর্থাৎ আমি দোকানে গেলাম, 100টা টাকা দিলাম, দোকানদার আমাকে কোন লেভেলের চাউল দিবে, সে কি 1 নাম্বারটা দিবে, 2 নাম্বারটা দিবে, সে কি সিদ্ধ দিবে নাকি অসিদ্ধ দিবে, সেটা আমরা দুজন কি করি, নিজেরা আলোচনা করে নির্ধারণ করি। কিন্তু বলতেছে বিবাহের মধ্যে আপনারা সেরকম ফিক্সড করতে পারবেন না। মানে আপনি বউর সাথে বসে বিবাহের আগে বলতে পারবেন না যে তুমি আমাকে এটা করতে হবে, আমাকে এটা এভাবে দিতে হবে, অথবা এগুলো পাবা না, তুমি ডাওয়ার পাবা না, এটা পাবা না, এগুলো কি করা যাবে না, ফিক্স করা যাবে না। বরং শরীয়তেই সেখানে অটোমেটিক্যালি কিছু কিছু ব্যাপার কি করে দিবে, নির্ধারণ করে দিবে। অতএব আমরা বলতে পারি যে ম্যারেজ কি না, পিওরলি সিভিল কন্ট্রাক্ট না। কারণ পিওরলি সিভিল কন্ট্রাক্টের মধ্যে রাইট এন্ড ডিউটিস গুলা নির্ধারণ করা যায়, কিন্তু ম্যারেজের মধ্যে কি করা যায় না, রাইট এন্ড ডিউটি গুলা নির্ধারণ করা যায় না। শরীয়ত যেভাবে নির্ধারণ করে দিচ্ছে সেভাবেই ফলো করতে হয়। এরপর আসেন টার্মিনেশনটা কিরকম। পিওরলি সিভিল কন্ট্রাক্ট, আপনি একটা মজুরের সাথে, একজন শ্রমিকের সাথে কন্ট্রাক্ট করতে পারবেন যে আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি আমার অফিসের মধ্যে 5 দিন কাজ করবা। কিন্তু আপনি কি বিয়ের সময় কন্ট্রাক্ট করতে পারবেন আমি 5 দিন, তোমার 5 দিনের জন্য বা 10 দিনের জন্য, যেটাকে মোতা বিয়ে বলে অনেকে, এরকম কোনো কন্ট্রাক্ট করার কি নেই, সুযোগ নেই। সুতরাং ম্যারেজ কিনা পিওরলি সিভিল কন্ট্রাক্ট না। অর্থাৎ যখন ইচ্ছা তখন কি করার সুযোগ নেই, টার্মিনেট করার সুযোগ নেই। যখন ইচ্ছা তখন ডিউরেশন ফিক্সড করার কি নেই, সুযোগ নেই। আপনি যখন ডিউরেশন ফিক্সড করবেন তখন সেটা কি হবে না, বিয়ে হবে না, তখন সেটা অবৈধ হয়ে যাবে। এই জন্য বলতেছে ম্যারেজের মধ্যে যেহেতু ডিউরেশন ফিক্সড করতে পারবেন না, যখন ইচ্ছে যেভাবে সেভাবে কি করতে পারবেন না, আপনি টার্ম এন্ড কন্ডিশন দিয়ে টার্মিনেশন করতে পারবেন না। সুতরাং ম্যারেজ একটি কি নয়, পিওরলি সিভিল কন্ট্রাক্ট নয়, বরং এটা একটা হচ্ছে অফ কন্ট্রাকচুয়াল নেচার। ব্যাপারগুলো কি বোঝা আসছে আমাকে একটু জানান আপনারা দ্রুত। 30 সেকেন্ড আপনাদেরকে সময় দিচ্ছি, আমি জাস্ট 30 সেকেন্ডই দিই। বোঝা আসছে কিনা আমাকে একটু জানান। এর বাইরে কি আরো কন্ডিশন আছে এগুলো? হ্যাঁ, এর বাইরে কি আরো আছে? না, এগুলো কন্ডিশন না, কিন্তু আরো ইনস্টেন্সেস আছে, এগুলো আপনারা বই খুঁজলে পাবেন। তবে এই 5টা হচ্ছে বোঝার জন্য সবচেয়ে বেশি সহজ, এবং এগুলো জানলেই হচ্ছে না। আপনারা একটু বুঝছেন আমাকে একটু জানান, না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কিনা। আমি বলেই যাব আপনারা না বুঝলেন, এটা হবে না, আমাদেরকে বুঝেই শেষ করতে হবে। ফুরকান বলেছে জি ভাইয়া, তারপর রাকিব বলেছে বুঝছি, এরপর হচ্ছে ওয়াজা বিনতে ফারুকি বলেছে বুঝছি। আপনাদেরকে ধন্যবাদ রেসপন্স করার জন্য। এরপর আসেন আমরা ম্যারেজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশে চলে যাব। সবাই একটু নড়াচড়া করে বসেন যেন আমরা বোর্ড হয়ে না যাই। আচ্ছা, হ্যাঁ, সিফাত সুলতানা বলেছে টপিক ওয়াইজ কেস ল বলে দিয়েন। ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাদেরকে কেস ল গুলো বলে দিব। আমি যতটুকু প্রয়োজন যে পারপাসে ততটুকুই বলবো, অতিরিক্ত বলবো না, কারণ অতিরিক্ত বললে সেগুলো নিতে আপনাদের কষ্ট হয়ে যাবে। আর আমি হচ্ছে কেসের জন্য সাথে একটা বই বলে দিই, সেটা হচ্ছে এ টেক্সট বুক অন মুসলিম পার্সোনাল ল বাই জসিম আলী চৌধুরী। ওখানে একদম টপিক ওয়াইজ অনেকগুলো কেসের ফ্যাক্ট কি, তারপর হচ্ছে জাজমেন্ট কি, এইগুলো বিস্তারিত বলা আছে। আপনারা সেই বইটি কালেক্ট করলে অনেক বেশি উপকৃত হবে। আমি বলবো, নিশ্চয়ই বলবো, কেসগুলো বলবো, যেখানে যেখানে ইম্পর্টেন্ট কেসগুলো আমাদেরকে বলা উচিত, আমাদের জানতে হবে, সেই কেসগুলো আমি বলে দিব। আচ্ছা আসেন এখন আমরা আরেকটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে
এই যে এটা হচ্ছে তৃতীয় পার্টটা হচ্ছে ফরমেশন অফ ম্যারেজ। আমরা ইতিমধ্যে ম্যারেজের সংজ্ঞা দেখেছি। এরপরে হচ্ছে ম্যারেজ কি একটি পিউরলি সিভিল কন্ট্রাক্ট নাকি সিভিল কন্ট্রাক্ট না, কেন না, হলে কেন, সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এখন বলবো ফরমেশন অফ ম্যারেজ, একটা বিবাহ কিভাবে হয় আর কি, সেটা আমরা বলবো। আচ্ছা আসেন, এতক্ষণ আমরা ম্যারেজ সম্পর্কে জানলাম, এখন বলতেছে যে বিবাহটা কিভাবে হয়, মানে একটা বিবাহ একটা মুসলিমদের মাঝে একটা বিবাহ হওয়ার জন্য কি কি কন্ডিশন আছে। বলতেছে কন্ডিশন দুই রকমের, একটা হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি, মানে বিবাহ হওয়ার জন্য যে পুরুষ এবং মহিলা থাকবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে। এরপরে আসেন কন্ডিশন রিগার্ডিং ফর্ম অফ ম্যারেজ, যে বিবাহটা সংগঠিত হবে সেই বিবাহটা সংগঠিত হওয়ার জন্য কি কি কন্ডিশন বা কি কি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। এখন আসেন পার্সোনাল ক্যাপাসিটিতে পাঁচটা ক্যাপাসিটি থাকতে হবে। 3 আচ্ছা ডোন্ট ডিস্টার্ব মোড চালু করে দিলাম। সবাইকে আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু অ্যাপোলজি, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে একটা মিনিট চলে নেই। আচ্ছা আমি আবার শুরু করছি, সেটা হচ্ছে ফরমেশন অফ ম্যারেজ, মানে একটা বিবাহ কিভাবে সংগঠিত হয়। এটার জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে, মানে দুইভাবে শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে কন্ডিশন রিগার্ডিং ফর্ম অফ ম্যারেজ। এখন আসুন পার্সোনাল ক্যাপাসিটিগুলো কি কি। পার্সোনাল ক্যাপাসিটির প্রথম হচ্ছে জেন্ডার। একটা ম্যারেজ মুসলিম আইন কানুন ভিত্তিক সংগঠিত হওয়ার জন্য তাদের জেন্ডার কি হতে হবে, তাদের জেন্ডারটা হতে হবে একজন হবে মেল আর একজন হবে ফিমেল। আমাদের মুসলিম ম্যারেজে মেল ফিমেল কে হতে পারে না, বিবাহ হতে পারে না, বরং বিবাহ হওয়ার জন্য একজনকে মেল হতে হবে আর একজনকে ফিমেল হতে হবে। এরপরে 2 নম্বরে বলতেছে রিলিজিয়ন, ধর্ম। মুসলিম ম্যারেজের জন্য মেল এবং ফিমেল অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ উভয়জনকে মুসলিম হতে হবে। প্রাইমারিলি মুসলিম এবং হিন্দু, মুসলিম এবং বৌদ্ধ, অথবা মুসলিম এবং অন্য কোনো রিলিজিয়ন, তাদের মাঝে যদি কোনো বিবাহ হয় সেটা নাল অ্যান্ড ভয়েড, এক্সেপ্ট দুইটা ক্ষেত্রে। সেগুলো কি, যদি মুসলিম এবং আহলে কিতাব বলতে বোঝায় খ্রিস্টান এবং জিউস, এদের মাঝে যদি কোনো বিবাহ সংগঠিত হয় তাহলে সেটা বৈধ হবে। তবে এটা নিয়ে অনেক ডিবেট আছে, সেটা হবে কি হবে না, কারণ বর্তমান যারা খ্রিস্টান এবং জিউস ইহুদি আছেন তাদের যে রুলস, তাদের যে রিলিজিয়াস নর্মস সেগুলো পরিবর্তন হয়েছে। তবে জাস্ট এতটুকু, যদি কোথাও প্রশ্ন আসে যে একজন মুসলিম মেল একজন খ্রিস্টান ফিমেল তাদের মাঝে বিবাহ সংগঠিত হয়েছে সব আইন কানুন মেনে, বিবাহটা কি বৈধ নাকি অবৈধ, ভ্যালিড নাকি ভয়েড, ওইখানে আপনি আনসার করবেন বিবাহ কি ভ্যালিড। যদি মিস্টার এ মুসলিম, মিসেস বি হচ্ছে জিউস, তাদের মাঝে বিবাহ হয়েছে, বিবাহটার ভ্যালিডিটি নির্ণয় করো, আপনি বলবেন সেটা ভ্যালিড। অর্থাৎ মুসলিম আর খ্রিস্টান এবং ইহুদি যারা আহলে কিতাব তাদের মাঝে যদি বিবাহ হয় তাহলে সেই বিবাহটা বৈধ। এই আহলে কিতাব ছাড়া যদি মুসলিম মেল অথবা মুসলিম ফিমেলের সাথে অন্য কোনো রিলিজিয়নের কারো বিবাহ হয় তাহলে সেই বিবাহটা একদম বয়েড। প্রিলিমিনারিতে প্রশ্ন আসতে পারে, মিস্টার এ একজন মুসলিম, মিসেস বি হচ্ছে একজন হিন্দু মহিলা, তাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক ছিল, তারা প্রেমের সম্পর্কটাকে বিবাহের রূপান্তর দেওয়ার জন্য তারা বিবাহ করলো, এই বিবাহটা কি বৈধ নাকি অবৈধ। সেখানে এর সাথে একটা উল্লেখ করলো না যে স্পেশাল ম্যারেজ একটি বিবাহ করেছে, শুধু জাস্ট এতটুকু বলেছে যে তারা বিবাহ করেছে।
তখন আপনাকে উত্তর করতে হবে যে বিবাহটা কি ভয়েড। আর যদি বলে থাকে স্পেশাল ম্যারেজ একটি বিবাহ করেছে, তখন আপনি সেটাকে বলবেন আলাদাভাবে, তখন বলবেন যে সেটা দেশীয় আইনে অর্থাৎ স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সেটা কি হয়েছে, বৈধ হয়েছে। সেটা রিলিজিয়াস দিক থেকে বৈধ হয়েছে কিনা সেটার জন্য আলাদাভাবে উল্লেখ করা থাকবে। এরপরে আসেন 3 নম্বরের মধ্যে সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ড বলতে বোঝাই মনের। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দেবেন, আমার একটা জরুরি ফোন আসছে, ফোনটা একটু রিসিভ করি, জাস্ট 1 মিনিট। হ্যালো, বল। বল, কোথায় আমার কেন? আচ্ছা, আমি ক্লাসে পরে কথা বলবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাপোলজি, আমার একটা কল আসছে জরুরি, একটু রিসিভ করতে যাচ্ছেন, বারবার কল করতেছিল আর কি। আচ্ছা, এখন আসি আমরা 3 নম্বরের মধ্যে বলছি সাউন্ড মাইন্ড। সাউন্ড মাইন্ডটা ব্যাপারটা কিরকম, যে পাগল যে বিবাহ সম্পর্কে তার কোনো কি আসে না, ধারণা নাই, সেই বিবাহ কি জিনিস বুঝে আসে না। এখানে অনেকগুলো মানে তাদের ফিজিক্যাল ক্যাপাসিটি নিয়ে অনেকগুলো ব্যাপার আছে, যেগুলো মেডিকেল টেস্ট অথবা তাদের ফ্যামিলি যদি এই ব্যাপারগুলো বুঝতে পারে যে তাদের সাউন্ড মাইন্ড নেই ঠিক আছে, কিন্তু তাদের ফিজিক্যাল ক্যাপাবিলিটি ঠিক আছে, তখন সেটা হচ্ছে ভিন্ন। কিন্তু ইউজুয়ালি যারা আনসাউন্ড মাইন্ড অর্থাৎ যে সুস্থ মস্তিষ্কের না, সেরকম হলে কি হবে না, বিবাহ হবে না। তাদেরকে কি হতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে। মুসলিম মেল এবং ফিমেল তাদেরকে বিবাহটা কি জিনিস সেটা বুঝতে হবে, বিবাহের মাধ্যমে কি হয় সেটা তাদেরকে বোঝার সক্ষমতা তাদের মাঝে থাকতে হবে। এরপর আসেন 4 নম্বরটা হচ্ছে মেজরিটি। মেজরিটি বলতে কি বোঝাই? মেজরিটি বলতে যেটা বোঝাই সেটা হচ্ছে তারা প্রাপ্তবয়স্ক হওয়া। এই প্রাপ্তবয়স্ক হওয়ার মূলনীতি কি? মূলনীতি ইসলামী শরীয়তের মধ্যে কোনো রকমের মূলনীতি বলা নাই। এখানে পিউবার্টি অ্যাটেইনমেন্ট অর্থাৎ তাদের বয়সন্ধিকাল হয়েছে কিনা, তারা বিবাহ বলতে সেটা বুঝে কি বুঝে না, এতটুকুই বুঝলে বলতেছে মুসলিম আইন অনুযায়ী অর্থাৎ শরীয়ত আইন অনুযায়ী তারা কি হয়ে গেছে, অ্যাটেইনমেন্ট অফ মেজরিটি তাদের হয়ে গেছে। কিন্তু আমাদের দেশীয় আইনে বলতেছে যে এতটুকু করলে কি হবে না, অ্যাটেইনমেন্ট অফ মেজরিটি হবে না। কখন হবে সেটার উত্তর আমি যখন আরো সামনে যাব, আমরা মানে কখন মেজরিটি হয় না কি হয় না সেই কোয়েশ্চনটা আমাদের সামনে আসবে, তখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। জাস্ট এতটুকু জানেন যে তাদেরকে কি হতে হবে, মেল এবং ফিমেল উভয়জনকে মেজর হতে হবে। 5 নম্বরের মধ্যে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছে এটা, যে বিয়ন্ড প্রহিবিটেড ডিগ্রি অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ মুসলিম মেল এবং ফিমেল উভয়জনকে প্রহিবিটেড ডিগ্রির বাইরে থাকতে হবে। তারা প্রহিবিটেড ডিগ্রির মধ্যে হতে পারবে না। আচ্ছা, একজন বলেছে সামির আলী একটু উপরে লিখলে ভালো হয়। হ্যাঁ, আমি অবশ্যই লিখবো উপরে। এগুলা 5 নম্বরের প্রহিবিটেড ডিগ্রি এটা ব্যাখ্যা দেওয়ার সময় একটু উপরে করে লিখবো। এরপর ইরেগুলার ম্যারেজ রেগুলার করার উপায় কি? আচ্ছা, সামিরা বলেছে ইরেগুলার ম্যারেজ রেগুলার, সেটা যখন আমরা বিবাহের প্রকারগুলো পড়বো, ভ্যালিড, ইরেগুলার, এরপর হচ্ছে ভয়েড, তখন কিভাবে করা যায় সেটা আমরা জানিয়ে দিব। আমার মনে হয় আপনি একটু পড়াশোনা করেছেন, যার কারণে আপনার প্রশ্নটা আসছে। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা যে 5 নম্বরের মধ্যে বলেছিলাম প্রহিবিটেড ডিগ্রি অর্থাৎ মুসলিম মেল এবং ফিমেল তাদেরকে প্রহিবিটেড ডিগ্রির বাইরে থাকতে হবে। প্রহিবিটেড ডিগ্রিটা কি জিনিস সেটা 3 ধরনের হয়। 1 নম্বর হচ্ছে কনসেনগুইনিটি, 2 নম্বর হচ্ছে এফিনিটি, 3 নম্বর হচ্ছে ফস্টেরিস। এটা হচ্ছে এফ দিয়ে ফস্টেরিস। কনসেনগুইনিটিটা কি? কনসেনগুইনিটিটা বলতে বোঝায় বাংলা অর্থ হচ্ছে রক্তের সম্পর্ক, অর্থাৎ মুসলিম মেল এবং ফিমেল তাদের মাঝে রক্তের সম্পর্ক থাকতে পারবে না। রক্তের সম্পর্ক কাদের মাঝে থাকে? দেখুন, আপনার যারা উপরের, এরপর হচ্ছে আপনার থেকে যারা আসছে। আপনি কাদের থেকে আসছেন? আপনার বাবা, আপনার মা, আপনার বাবার বাবা, আপনার বাবার মা, এরপর হচ্ছে আপনার বাবার বাবার বাবা, মানে উপরে যাদেরকে এক্সটেন্ডেন্ট বলা হয়। অর্থাৎ আপনি যাদের থেকে সৃষ্টি হয়েছেন, যাদের থেকে এসেছেন, তাদের যে উপরের সিলসিলাটা আছে,
এরপরে বলতেছে ডিসেন্ডেন্ট, আপনার থেকে যারা আসছে, যেমন আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ছেলে নাতি, আপনার মেয়ে নাতি, ওরা হচ্ছে ডিসেন্ডেন্ট। কনসেনগুইনিটি বলতে বোঝায় রক্তের সম্পর্ক। পাশাপাশি আপনার অ্যাসেন্ডেন্ট থেকে যারা আসছে, যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার ভাইয়ের ছেলে মেয়ে, বাতিজি, এরপর হচ্ছে আপনার বোনের ছেলে মেয়ে, ভাইপু, বাগ্নি, এগুলো হচ্ছে কনসেনগুইনিটির সম্পর্ক। অর্থাৎ যাদের সাথে আপনার সরাসরি রক্তের সম্পর্ক আছে, আপনি তাদেরকে কি করতে পারবেন না, বিবাহ বন্ধনে তাদের সাথে আবদ্ধ হতে পারবেন না। 2 নম্বরের মধ্যে আসতেছে যে এফিনিটি। এফিনিটিটা হচ্ছে, এফিনিটি বলতে বোঝায় বিবাহের সাথে সম্পর্কিত, কনজামেশনের মাধ্যমে অর্থাৎ শারীরিক সম্পর্কের মাধ্যমে করার কারণে যাদেরকে বিবাহ করাটা নিষিদ্ধ। এখান থেকে আমরা বুঝতেছি অর্থাৎ ওয়াইফের যারা আত্মীয় স্বজন, ওয়াইফের যারা এক্সটেন্ডেড এবং ওয়াইফের যারা ডিসেন্ডেন্ট, ওদেরকে বলা হয় এফিনিটি। ব্যাপারটা কিরকম, আপনার স্ত্রী মানে তার সাথে আপনার কি আছে, ফিজিক্যাল রিলেশন আছে। এই ফিজিক্যাল রিলেশনের সম্পর্কটার কারণে আপনি আপনার স্ত্রীর মা, আপনার স্ত্রীর বাবা, তারপর হচ্ছে আপনার স্ত্রীর দাদি, আপনার স্ত্রীর দাদা, অর্থাৎ তার যে স্ট্যান্ডার্ড আছে, উপরের যেটা স্তর আছে, আপনি তাদেরকে কি করতে পারবেন না, বিবাহ করতে পারবেন না। এরপরে আসেন আপনার স্ত্রীর যারা ডিসেন্ডেন্ট, আপনার স্ত্রীর থেকে যদি আগে তার সাথে বিবাহ হয়ে থাকে অন্য কারো, তার সন্তান সন্ততি, অথবা আপনার স্ত্রীর আপনার কোনো সন্তান সন্ততি, মানে আপনার স্ত্রী বা বিবাহ হওয়ার কারণে আপনার যে ছেলে সন্তান, এটা তো আমরা সবাই বুঝি, ন্যাচারালি মোরালি বুঝি, সেটা হচ্ছে নিজের সন্তান সন্ততিকে কি করতে পারবে না, কেউ বিবাহ করতে পারবে না, সেটা হচ্ছে আপনার এফিনিটি। অর্থাৎ বিবাহের কারণে যে সম্পর্ক তৈরি হয় এবং বিবাহের সম্পর্কের কারণে যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ, সেটা হচ্ছে 2 নম্বর এফিনিটি। এরপরে আসেন ফস্টেরিজ। ফস্টেরিজ অর্থ হচ্ছে দুধ সম্পর্কিত। দুধ সম্পর্কিত কিরকম, এটার জন্য বুঝতে হবে আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ফস্টেরিজ মানে 2টা মত, একটা হচ্ছে ইমাম আবু হানিফা, আরেকটা হচ্ছে ইমাম আবু হানিফা ছাড়া ইমাম মালিকি এবং ইমাম হাম্বল, ইমাম শাফি, ওনাদের মত। ইমাম আবু হানিফার মতটা হচ্ছে একজন বাচ্চা, সে 3 বছর পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত 30 মাস যদি কোন একটা মহিলা, তার বাচ্চাটা অন্য কোনো মহিলার যদি সে দুধ পান করে মানে সে শুধু চুম্বন করেছে সেরকম না, সাকলিং না, সে সেটা কি করেছে, তার শরীরের মধ্যে প্রবেশ করেছে এবং সেটার কারণে তার শরীরের বৃদ্ধি ঘটেছে। এরকম শিশু অবস্থায় যার বয়স 30 মাসের কম, 2.5 বছরের কম, সে যদি কোনো মহিলার থেকে দুধ পান করে, তাহলে ওই মহিলার সন্তান, যেটাকে আমরা দুধ ভাই বলি অথবা দুধ মা বলি, ওই ছেলে মেয়েগুলাকে বিবাহ করাটা আপনার জন্য কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, সেটাকে বলা হয় ফোর্সচারিজ। আর ইমাম আবু হানিফা ছাড়া ইমাম শাফি, ইমাম মালিকি, অর্থাৎ আরো 3 জন, ওনারা বলেন যে 30 মাস না, 2.5 বছর না, বরং 2 বছর, অর্থাৎ 2 বছর পর্যন্ত কোনো শিশু, 2 বছর বয়সের কম বা এই বয়সের যদি কেউ যদি কোনো একজন মহিলা থেকে দুধ পান করে, তাহলে ওই মহিলার সন্তান সন্ততিকে বিবাহ করাটা আপনার জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় ফোর্সচারিজ। ফোর্সচারিজ এরকম, আপনি যদি ফোর্সচারিজ ব্রাদার, ফোর্সচারিজ সিস্টারকে যদি বিবাহ করেন, তাহলে আপনাদের মাঝে বিবাহটা নাল অ্যান্ড ভয়েড। এখন আসি যেটা বাইরের, সেটা হচ্ছে বয়স যদি 2.5 বছরের চেয়ে বেশি হয়, বয়স যদি 2 বছরের চেয়ে বেশি হয়, এমন কোনো ব্যক্তি যদি কোনো একজন মহিলার দুধ পান করে, তাহলে তার সন্তান সন্ততি আপনার জন্য বিবাহ করা প্রহিবিটেড ডিগ্রির মধ্যে পড়বে না। প্রশ্ন আসতে পারে প্রিলিতে, মিস্টার এ যার বয়স 4 বছর, সে হচ্ছে মিস্টার এম নামক একজন মহিলার দুধ পান করেছে, এবং 25 বছর পরে মিস্টার এ মিস্টার এম এর মেয়ে এক্স কে কি করেছে, বিবাহ করেছে। তাদের মধ্যে কি বিবাহটা কি বৈধ নাকি অবৈধ? আপনি তো দেখবেন যে 5 বছর বয়স, তো ছোট বাচ্চা, তখন বিবাহ করেছে, তার মানে এখানে ফোস্টেরিজের সম্পর্কটা প্রহিবিটেড ডিগ্রিটা আসছে, আপনি ভুল করে ফেলবেন, কারণ এখানে একটা এজ লিমিট দেওয়া আছে, 2.5 বছরের কম অথবা 2 বছরের কম হলে তখন হচ্ছে ফোস্টেরিজের মাধ্যমে প্রহিবিটেড ডিগ্রিটা স্টার্ট হবে বা এটা বলবৎ হবে। আপনারা বুঝেছেন কিনা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা জানান। এরপর ইরেগুলার ম্যারেজ নির্ণয় করার কি পদ্ধতি আছে? হ্যাঁ আছে, আমি তো আপনাকে বললাম, আমরা হচ্ছে কাইন্ড অফ ম্যারেজের মধ্যে যখন যাব তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আসেন দ্বিতীয় পার্ট, যেটা মানে ম্যারেজের যে কন্ডিশন রিগার্ডিং ফর্ম অফ ম্যারেজ, একটা বিবাহ হওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার, সেটার জন্য 3টা কন্ডিশন দরকার। সেগুলো কি কি? 1 নম্বরের মধ্যে আসছে অফার, 2 নম্বর হচ্ছে
অ্যাকসেপ্টেন্স, সি নাম্বার হচ্ছে উইটনেস। অর্থাৎ আমরা একটা বিবাহ এখন তৈরি করব, বিবাহটা একটা মানে আমরা বিবাহ দিব আর কি। আমরা হচ্ছে প্রথমে পার্সোনাল ক্যাপাসিটি মেল এবং ফিমেল পেলাম, তারা হচ্ছে মুসলিম পেলাম, তারা হচ্ছে সাউন্ড মাইন্ড পেলাম, তারা হচ্ছে প্রহিবিটেড ডিগ্রির বাইরে না পেলাম, তারা হচ্ছে মেজর পেলাম। 5টা কন্ডিশন কি হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। এখন তাদের মাঝে বিবাহটা কিভাবে হবে বলতেছে, বিবাহ হওয়ার জন্য এই তিনটা কন্ডিশন কি করতে হবে, ফুলফিল করতে হবে। সেগুলো কি, একটা হচ্ছে অফার, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এরপরে সি নাম্বারের মধ্যে বলতেছে উইটনেস। এগুলো হচ্ছে এসেনশিয়াল অফ ম্যারেজ, এসেনশিয়াল। অর্থাৎ একটা বিবাহ সংগঠিত হওয়ার জন্য এই তিনটি এসেনশিয়াল থাকতে হবে। এই তিনটির যদি প্রথম দুটি না থাকে তাহলে সেটা ভয়েড হয়ে যাবে, আর যদি 3 নাম্বার সিটা উইটনেস না থাকে তখন বিবাহটা কি হবে, ইরেগুলার হবে, ইরেগুলার। আর এই দুইটার যদি না থাকে তখন সেটা কি হয়ে যাবে, বয়েড হবে। অর্থাৎ সেই বিবাহটা হবে না। বয়েড কি, বয়েড তো হলেই না বয়েড হবে, কিন্তু এটা হচ্ছে আমি বলবো এটা বয়েড না দিয়ে বিবাহটা হবেই না, বলে দিই হবেই না, হবেই না। অর্থাৎ একটা বিবাহ হবে হচ্ছে এভাবে, একজন পুরুষ অফার করবে অথবা একজন মহিলার পক্ষ থেকে অফারটা আসবে, এরপর হচ্ছে পুরুষ যদি অফার দেয় তাহলে মহিলা সেটাকে অ্যাকসেপ্ট করবে, অথবা যদি মহিলার পক্ষ থেকে যদি অফারটা আসে তখন সেটা পুরুষ কি করবে, অ্যাকসেপ্ট করবে। অফারকে আরবিতে বলা হয় ইজাব, আর অ্যাকসেপ্টেন্সকে আরবিতে বলা হয় কবুল। অর্থাৎ ইজাব এবং কবুল। এরপর আসি অফার এবং অ্যাকসেপ্টেন্স নিয়ে কয়েকটা ব্যাপার আছে, সেগুলো কি, অফার এবং অ্যাকসেপ্টেন্স এই দুইটাকে ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগাস। আপনি ছোট ছোট আওয়াজে বলতে পারবেন না, আমি তোমাকে মানে শোনা যাচ্ছে না, এরকম করলে হবে না। সরাসরি বলতে হবে, আমি মিস্টার করিম তোমাকে কি করব, বিবাহ করব। এভাবে কি দিতে হবে, অফারটা দিতে হবে। এরপর হচ্ছে আনএম্বিগাস। এখানে যদি আপনি ট্রিক ফলো করেন যে মিস্টার করিমের ছেলে আমি মিস্টার ফুয়াদ হাসান গালিব অনেক দিন থেকে ইচ্ছা করিয়াছি আপনার সাথে সম্পর্ক স্থাপনের জন্য, আপনার সাথে জীবন যাপনের জন্য, আপনার সাথে থাকার জন্য। এরপরে ছোট করে বললেন যে আমি এখন বিবাহের অফার দিচ্ছি। কাজটা কি হইলো? আপনি তো প্রথমে তারা বলতেছেন যে মনে হচ্ছে মস্কারি করতেছেন, কিন্তু লাস্টে যে একটু অফার দিয়ে দিলেন, সেটা যদি তার কাছে ক্লিয়ার না হয়, সে যদি সেটাকে হাস্যরস মতো নিতেও পারে, তো সেই জন্য বলতেছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স দুটোটা ক্লিয়ার এন্ড কি হতে হবে, আনএম্বিগাস হতে হবে। সেকেন্ড হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স সেটা ওরাল হতে পারে, রিটেন হতে পারে। ওরাল মানে আপনি মুখে বলতে পারেন যে আমি তোমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলাম, ও বললো যে আমি বিবাহের প্রস্তাবটা গ্রহণ করলাম, এক। রিটেন হতে পারে, আপনি মুখে বলতে পারেন না, আপনি কাগজে লিখে দিলেন যে আমি অমুক, আমি এত মহারণার মাধ্যমে বিবাহের প্রস্তাব দিলাম, ও সেটা লিখিতভাবে কি করতে পারে, গ্রহণ করতে পারে। দুইটা। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে একই মজলিসের মধ্যে হতে হবে। একই মজলিস মানে অফার এবং অ্যাকসেপ্টেন্সের যখন আলোচনাটা চলতেছে, সেই একই আলোচনার মধ্যে বিবাহের অফার এবং অ্যাকসেপ্টেন্সটা হতে হবে। আপনি জানুয়ারির 1 তারিখ বললেন আমি মিস্টার করিমের ছেলে রহিম বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি। আপনি মাঝখানে উমরা করতে গেলেন, উমরা থেকে এসে বালিতে ট্যুরে গেলেন, ট্যুর থেকে এসে আপনি খুব রিফ্রেশ হয়ে আসে বললেন যে আমি অ্যাকসেপ্ট করে ফেললাম, তাহলে সেটা কি হবে না, অ্যাকসেপ্টেন্সটা হবে না। কারণ কি, অফারের পরে আপনার অ্যাকসেপ্টেন্সটা একই মজলিসের মধ্যে হয় নাই, সেটা ভিন্ন একটা মজলিসের মধ্যে চলে গেছে। তাহলে আমরা 3টা জিনিস জানলাম অফার এবং অ্যাকসেপ্টেন্স নিয়ে, যে অফার এবং অ্যাকসেপ্টেন্স ক্লিয়ার এন্ড আনএম্বিগাস হতে হবে, ওরালও হতে পারে, রিটেনও হতে পারে, আরেকটা হচ্ছে একই মজলিসের মধ্যে হতে হবে। 4 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অফার এবং অ্যাকসেপ্টেন্সের যে শব্দ, সেগুলা হয়তো অতীতকালের শব্দ দিয়ে হতে হবে, অথবা একটা অতীতকাল একটা বর্তমান কালের হতে হবে। ভবিষ্যতের শব্দ দিয়ে কি হবে না, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স হবে না। উদাহরণ হিসেবে আমি দেখা দিই, আমি মিস্টার করিমের ছেলে রহিম তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম বা দিয়েছি বলেছেন, দিয়েছি মানে একটু আগে দিয়েছি, তখন ও বললো যে আমি কবুল করেছি, মানে আমি কবুল তখনই আপনি যখন দিয়েছিলেন তখন করেছি, এতটুকু বললে তখন সেটা কি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। অথবা আপনি বললেন যে আমি মিস্টার করিমের ছেলে রহিম আপনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি, তখন ওই মহিলা বললো যে আমি গ্রহণ করছি, অর্থাৎ সে এখন এই মুহূর্তে কি করছে, গ্রহণ করছে। অথবা সে বলছে আমি গ্রহণ করেছি, একটা প্রেজেন্ট
আরেকটা পাস্ট, অথবা একটা পাস্ট আরেকটা প্রেজেন্ট, কোনো সমস্যা নাই, বিবাহ হবে। কিন্তু যদি একটা অতীতকালের একটা ফিউচার আর একটা ভবিষ্যতের হয়, অথবা একটা বর্তমান আর একটা ভবিষ্যতের হয়, ভবিষ্যতের যদি কোনো ব্যাপার চলে আসে, তাহলে সেই অফার এবং অ্যাকসেপ্টেন্স কি হবে না, বৈধ হবে না, এটার মাধ্যমে কোনো বিবাহ সংঘটিত হবে না। উদাহরণ কিরকম, আমি মিস্টার করিমের ছেলে রহিম আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছি, তখন ওই স্ত্রী বললো যে আমি গ্রহণ করতে পারি, আমি গ্রহণ করব, কখন করব, কোনো ঠিক ঠিকানা নাই, এরকম কোনো বিবাহ সংঘটিত হবে না। অর্থাৎ অফার এবং অ্যাকসেপ্টেন্সের যে ওয়ার্ড, সেটার মধ্যে ফিউচারের কোনো অংশ আসতে পারবে না। এই চারটা বিষয় আপনাদেরকে জানলেই না। এরপরে আসেন উইটনেস নিয়ে প্রথম কথা হচ্ছে এই উইটনেসের জেন্ডার, এরপর আসেন নাম্বার। আচ্ছা, প্রথমে আমি নাম্বারটাই রাখি, প্রথমে নাম্বারটা দিই, নাম্বার, এরপর হচ্ছে জেন্ডার, এরপর হচ্ছে রিলিজিয়ন। অর্থাৎ আপনার বিবাহের সাক্ষী হিসেবে যারা থাকবে তাদের কি কি কোয়ালিটি গুলো থাকতে হবে। প্রথমে আসেন নাম্বার, কয়জন সাক্ষী থাকতে হবে। এটা বিবাহের জন্য আলাদা সাক্ষীর কথা কোরআনে আসে নাই, কিন্তু কন্ট্রাক্টের জন্য যখন মানুষ যাবে তখন তাদের মাঝে সাক্ষী রাখার জন্য বলা হয়েছে। সাক্ষীর ব্যাপারটা হচ্ছে, নাম্বারটা হচ্ছে, যদি পুরুষ সাক্ষী হয় তাহলে 2 জন পুরুষ থাকতে হবে, অর্থাৎ বিবাহের জন্য 2 জন পুরুষ সাক্ষী লাগবে। আর যদি পুরুষ না হয়, 2 জনের জায়গায় যদি 1 জন পুরুষ হয়, তাহলে 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী হিসেবে থাকতে হবে। এই হচ্ছে নাম্বার অফ দি উইটনেস। এরপর আসেন জেন্ডার। আমরা নাম্বার যখন বলেছি, অলরেডি ওখানে জেন্ডারও বলেছি, যে পুরুষ হলে 2 জন, আর যদি মহিলা হয় তাহলে 1 জন পুরুষ 2 জন মহিলা। এখন আসেন রিলিজিয়ন, ধর্ম। বলতেছে মুসলিম ম্যারেজের উইটনেস হিসেবে যারা মানে উইটনেস থাকবে তাদেরকে কি হতে হবে, মুসলিম হতে হবে। তারা যদি অন্য কোনো রিলিজিয়নের হয় তাহলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এর কারণ মুসলিম লতে কন্ট্রাক্টের জন্য যারা উইটনেস থাকে তাদেরকে কি হতে হবে, মুসলিম হতে হবে, এবং তাদেরকে মেজর হতে হবে। ওই ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেবল, এই ক্ষেত্রেও সেগুলো কি হবে, অ্যাপ্লিকেবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এগুলো বুঝেছেন। আমরা এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যারেজের যে এসেনশিয়াল কন্ডিশন 2 ধরনের, একটা হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে ফর্ম অফ ম্যারেজ। পার্সোনাল ক্যাপাসিটি 5টা কথা বলেছি, জেন্ডার, রিলিজিয়ন, সাউন্ডনেস, এরপর হচ্ছে মেজরিটি, এরপর প্রোহিবিটেড ডিগ্রি, ক্যাপাসিটিগুলো নিয়ে আলোচনা করেছি। এরপর হচ্ছে ফর্মের মধ্যে 3টা কথা বলেছি, অফার, অ্যাকসেপ্টেন্স, উইটনেস। অফারের মধ্যে 3-4টা কথা বলেছি, ওরাল হতে পারে, রিটেন হতে পারে, ক্লিয়ার অ্যান্ড আনএম্বিগাস হতে হবে, সেটা একই মজলিসের মধ্যে হতে হবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স একটা প্রেজেন্ট আর একটা পাস্ট হতে পারে, কখনো কি হতে পারবে না, ফিউচার হতে পারবে না। এরই মাধ্যমে আমাদের হচ্ছে তৃতীয় পার্ট যেটা আছে সেটার আলোচনা শেষ হলো। আমরা এখন নেক্সট আলোচনায় যাব। তৃতীয় নম্বর আলোচনা হচ্ছে স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট। আচ্ছা, আপনাদেরকে আমি 30টা সেকেন্ড সময় দিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্নটা করেন, একটু প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দিচ্ছি, বা কোনো কিছু যদি আপনাদের জিজ্ঞেস করার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে অনেক সুন্দর, সেটা হচ্ছে, আচ্ছা এখানে তো অনেকগুলো প্রশ্ন আসছে, আমি খেয়াল করি নাই। মোহাম্মদ সামির আলনুর প্রশ্ন করেছে, উইটনেস কি ভাই থাকাই লাগবে, কারণ প্রাপ্তবয়স্কদের 2 জনের সম্মতি থাকলে কি বিয়ে হবে না? দেখেন, এখানে বলেছি আমি কিন্তু বলার সময়, সেটা হচ্ছে ফর্ম অফ ম্যারেজ, এই কন্ডিশনের মধ্যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকলে কি হয়ে যাবে, বিবাহ হয়ে যাবে। উইটনেস থাকতে হবে, সেটাও এসেনশিয়াল কন্ডিশন। এখন উইটনেস না থাকলে তখন কি হবে, সেটাই হচ্ছে প্রশ্ন। উইটনেস না থাকলে কি সেটা বৈধ হবে নাকি বৈধ হবে না? বলতেছে সেটা কি হবে না, বৈধ হবে না। বিবাহটা হবে কিন্তু সেটা জোলাই থাকবে, ইরেগুলার হিসেবে থাকবে। আপনি যদি সেটা বিয়েটা যদি কনজামিট করে ফেলেন, অর্থাৎ আপনারা ওয়াইফ এবং হাজব্যান্ড এবং ওয়াইফ হিসেবে যদি আপনারা কি করে ফেলেন, কনজামেশন করে ফেলেন, তখন সেটা উইটনেসের পর্যায়ে হয়ে যাবে। অথবা আপনারা যদি পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে ওইখানে নিয়ে যদি সাক্ষী উপস্থিত করেন, তখন সেটা ইরেগুলার থেকে রেগুলার হয়ে যাবে, অর্থাৎ বিয়েটা বৈধ হয়ে যাবে।
আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই যারা মেসেঞ্জারে কবুল বলে তাদের বিয়ে হবে? দেখেন দুইটা জিনিস নিয়ে কখনো মস্কারি করতে নাই, একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে তালাক, দুটোটাই হচ্ছে একই গোয়ালের গরু। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে যদি মস্কারি করে বলেন আমি তোমাকে অফার দিচ্ছি, আর আপনার বান্ধবী যদি বলে শেষ, এরপরে যদি তালাকের মধ্যে যদি বলেন ও পূর্ণিমার রাত, পূর্ণিমার মতো আমার পূর্ণিমা, তোমাকে আমি খুশির টেলায় তালাক দিচ্ছি, তখন এটা খুশি দিয়ে কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর মেসেঞ্জারের মেসেঞ্জার যেহেতু সোশ্যাল মাধ্যম, এটার মধ্যে যদি আপনি লিখিতভাবে দেন সেটা কবুল হয়ে যাবে। একটু লম্বা করে বলতেছি কারণ এটা আমি মুফতি না, আমি ফতোয়া দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটা আপনাকে হাড়দারি মাদেশে অথবা পূর্ণিমা মাদেশে গিয়ে লিখিতভাবে দিবেন, ওইখানে ওনারা কি দিবে আপনাকে উত্তর দিবে। এরপরে হচ্ছে ভাইয়া ক্লাস লেন্থি হলে প্রবলেম নেই, উই এনজয় ইউর ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। আমার প্রিয় শিক্ষাগুরু আমাদের মিডিল স্কুলের সিইও রায়হান সুবান ভাইয়া জয়েন করেছেন। আমি মনে হয় একটু বেশি বলে ফেলতেছি, ভাইয়া কোনো অতিরিক্ত বলে থাকলে একটু ঠিক করে দিবেন। ভাইয়াকে ধন্যবাদ ক্লাসটা ইন্সপেকশন করার জন্য। আচ্ছা একটু কথা বলা হচ্ছে, সময় চলে যায় আর কি, যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানে আপনাদের বোরিং হওয়ার একটা ইয়া থাকে। তো আমি যদি বেশি বলে থাকি তাহলে সেটার জন্য অ্যাপোলজি, আর যদি সঠিক বলে থাকি তাহলে আপনাদের ইন্সপিরেশনের জন্য ধন্যবাদ। এখন আসেন স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট। এখন আমরা তো আলোচনা করেছি যে একটা ম্যারেজ ফর্ম করার জন্য বা হওয়ার জন্য কি কি কন্ডিশন লাগবে। এখন বলতেছে যে এই শরীয়তের কন্ডিশনগুলোর বাইরে রাষ্ট্রীয় কোনো কন্ডিশন আছে কিনা, স্ট্যাটিউটরি মানে দেশীয় আইনের কোনো শর্ত আছে কিনা। বলতেছে আছে, সেটা কি বলছে, এজ অফ মেজরিটি। এটা আসছে থেকে, এটা হচ্ছে একটা আইন আছে, দি মুসলিম, এরপর হচ্ছে ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট। এটা হচ্ছে এজ অফ মেজরিটি। এজ অফ মেজরিটিটা এখানেও একটু করে বলা আছে, কিন্তু ইয়াতে বেশি বলা আছে, সেটা হচ্ছে এমএফএলউ তে বলা আছে, বিশেষ করে এমএফএলউ তে আপনারা সবাই জানেন। এমএফএলউ এর কথাই বলি, এমএফএলউ এর কথাই বলি যে মেল এবং ফিমেল বিবাহটা হওয়ার জন্য তাদেরকে এজ অফ মেজরিটি অ্যাটেন্ড করতে হবে। এজ অফ মেজরিটি ইজ এ বিগ কোয়েশ্চন অফ ফ্যাক্ট। এজ অফ মেজরিটি কি? আমাদের ইসলাম শরীয়তের মধ্যে এজ অফ মেজরিটি প্রয়োজন নাই। তারা যদি পিউবার্টি অ্যাটেন্ড করে, অর্থাৎ তারা যদি বয়ঃসন্ধিকাল অতিক্রম করে, তাহলে তারা বিয়ে করতে পারবে, তাদের গার্ডিয়ান লাগবে না। কিন্তু আমাদের স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্টে বলতেছে তাদেরকে এজ অফ মেজরিটি অর্জন করতে হবে। এজ অফ মেজরিটি কি? গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ড অ্যাক্টে বলতেছে এজ অফ মেজরিটি হচ্ছে 18 বছর, কিন্তু গার্ডিয়ানশিপ এন্ড ম্যারেজ অ্যাক্ট আরটা হচ্ছে, একটা আমার মনে পড়তেছে না, অ্যাকচুয়ালি এর মধ্যে কনফিউশন হয়ে গেছে, আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিব। আরেকটা অ্যাক্টের মধ্যে বলতেছে মুসলিম মেল তার এজ অফ মেজরিটি হচ্ছে 21 ইয়ার, আর ফিমেলের জন্য তার এজ অফ মেজরিটি হচ্ছে 18 ইয়ার্স। তো এই মেজরিটি অর্জন না করলে, মানে কেউ কোনো মেল অথবা ফিমেল যদি মেজরিটি অর্জন না করে এবং তারা যদি বিবাহ করে, এখন প্রশ্নটা হচ্ছে সেই বিবাহটা কি বৈধ নাকি বৈধ না। স্ট্যাটিউটরি যে রিকোয়ারমেন্ট এজ নিয়ে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ বলতেছে, এটা কি না, এসেনশিয়াল না, এটা এসেনশিয়াল না। অর্থাৎ এজ অফ মেজরিটি মেনটেন না করে যদি কেউ বিবাহ করে, সেই বিবাহটা বৈধ হবে না, সেটা কি হবে, ভ্যালিড হবে, কিন্তু তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। তারা যেহেতু এজ অফ মেজরিটিটা মেনটেন করে নাই, তাদের গার্ডিয়ানকে অথবা যে বিবাহটার আয়োজন করেছে, অথবা একজন ছেলে যদি মেজর হয় আর মেয়েটা যদি মেজর না হয়, অর্থাৎ কিশোরী হয়, তাহলে ওই ছেলেকে শাস্তি ভোগ করতে হবে। এজ অফ মেজরিটি এটা এসেনশিয়াল, নট এসেনশিয়াল ফর ভ্যালিডিটি অফ ম্যারেজ। বিবাহ বৈধতার জন্য সেটা কি নয়, আবশ্যক নয়, বরং কেউ যদি এটা ভায়োলেট করে তাহলে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। আচ্ছা, ভাইয়া বলেছে পারফেক্ট ক্লাস হচ্ছে, ভাইয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ। এরপরে আসি আমরা এজ অফ মেজরিটি একটা জানলাম, এরপরে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা হচ্ছে দি মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর সেকশন 2 তে, সেকশন 2
অ্যান্ড সেকশন 5। এই দুটো সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কি বলছে, সেকশন 2 তে বলতেছে যে প্রত্যেকটা বিবাহ যখন সংগঠন হবে, বিবাহটা হবে, বিবাহটা যদি যে কাজী সে যদি করায়, সে যদি পড়ায়, তাহলে তার দায়িত্ব হচ্ছে সাথে সাথে বিবাহটাকে কি করা, রেজিস্ট্রেশন করা। আর যদি কাজী অফিসে না করে, মেল এবং ফিমেল যদি নিজ দায়িত্বে বা কোথাও মসজিদে অথবা পারিবারিকভাবে করে, তাহলে তাদেরকে 30 দিনের মধ্যে কি করতে হবে, বিবাহটা রেজিস্ট্রেশন করতে হবে। আর সে এছাড়া যদি কোনো একজন হুজুর বা অন্য কেউ যদি বিবাহটা পড়ায়, তাহলে ওনার দায়িত্ব হচ্ছে তাদেরকে বলে দেওয়া যে আপনারা বিবাহটা যেহেতু হয়ে গেছে দ্রুত সময়ের মধ্যে কি করবেন, রেজিস্ট্রেশন করবেন। এখন সেকশন 5 এর মধ্যে বলা হচ্ছে, সেকশন 5 এর মধ্যে বলা হচ্ছে রেজিস্ট্রেশন না করলে কি। এই যে এটা হচ্ছে এখন আমাদের প্রশ্ন, যে কেউ বিবাহ করেছে রেজিস্ট্রেশন করে নাই, একটা হচ্ছে করে নাই, তাহলে সেটা কি বিয়েটাকে বৈধ হবে নাকি অবৈধ হবে, ভ্যালিড অর ভয়েড। রেজিস্ট্রেশন না করলে সেটা কি ভ্যালিড হবে নাকি ভয়েড হবে। বলতেছে রেজিস্ট্রেশন না করলে সেটা কি হবে না, ভয়েড হবে না, বিবাহটা তখনও কি থাকবে, ভ্যালিড হবে। তবে রেজিস্ট্রেশন না করার কারণে তাকে কি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। শাস্তিটা কিরকম, সেটা হচ্ছে 2 বছর যাবত কারাদণ্ড, মানে 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে আদালত, 3000 টাকা জরিমানা করতে পারে, অথবা আদালত চাইলে তাকে জরিমানাও দিতে পারে, কারাদণ্ডও দিতে পারে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন রিলেটেড স্ট্যাটিউটরি ল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর মাধ্যমে বিবাহের 2টা রিকোয়ারমেন্ট জানলাম। একটা হচ্ছে শরঈ রিকোয়ারমেন্ট অর্থাৎ পার্সোনাল ক্যাপাসিটি, এরপর হচ্ছে কন্ডিশন ফর ফরমেশন অফ ম্যারেজ, এরপর হচ্ছে স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্ট। স্ট্যাটিউটরি রিকোয়ারমেন্টের মধ্যে আমরা 2টা জিনিস জানলাম, একটা হচ্ছে মেজরিটি, আর একটা হচ্ছে মেজরিটি অ্যাটেন্ড করা, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। মেজরিটি অ্যাটেন্ড না করলেও বিবাহ হবে, ভ্যালিড হবে, রেজিস্ট্রেশন না করলেও কি হবে, বিবাহ ভ্যালিড হবে। কিন্তু মেজরিটি অ্যাটেন্ড না করে বিবাহ করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, আর মেজরিটি অ্যাটেন্ড না করে বিবাহ করলে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আরেকটা ব্যাপার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি যদি এই 2টা বলার সময় সেকশনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে একটু জানাবেন, আমি সেটা পরবর্তীতে কি করে দিব, ঠিক করে দিব। কারণ এগুলো সেকশনের ব্যাপার তো একটু কনফিউশন হয়ে যেতে পারে, মানে তালগোল পাকিয়ে যেতে পারে আর কি। যদি সেরকম হয়ে থাকে তাহলে আমি ঠিক করে দিব, সমস্যা নেই। এর মাধ্যমে আমাদের হচ্ছে এলিমেন্ট অ্যান্ড কন্ডিশনটা শেষ হলো। আমরা এরপরের তাপে চলে যাব, সেটা হচ্ছে এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, ইসপা একটা প্রশ্ন করেছে, ভাইয়া কোর্ট ম্যারেজ কি ভ্যালিড শরিয়া অনুসারে? আচ্ছা, কোর্ট ম্যারেজ শরীয়তে কিন্তু কোর্ট ম্যারেজের কোনো কথা নেই, মানে শরীয়তে বলা নাই যে কোর্ট ম্যারেজ নামের কোন একটা ইনস্টিটিউশন আছে, বরং শরীয়তে বলছে যে কি বিবাহ করার জন্য কি কি কন্ডিশন, সেটা হচ্ছে অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স উইটনেস। সুতরাং কেউ যদি কোর্টে গিয়ে এই প্রসেসগুলো ফলো করে বিবাহ করে, তাহলে সেটা কি হবে, বৈধ বিবাহ হবে। আর যদি তারা কোর্টে গিয়ে এমনি ঘোষণা দেয়, তাহলে সেটা বিবাহ না হওয়ার সম্ভাবনা বেশি। এটা সোললি নির্ভর করবে হাজব্যান্ড এবং ওয়াইফ, মেল এবং ফিমেল, তাদের কনফেশনের উপর। তারা যদি বলে যে আমরা বিবাহের আগে শরীয়তের ব্যাপারগুলো ফলো করেছি, আমরা কোর্টে এসে কনফেশন দিচ্ছি, ম্যাজিস্ট্রেটের সামনে আমরা এটা কি দিচ্ছি, ডিক্লারেশন দিচ্ছি, তাহলে সেটা সেভাবেই গ্রহণ করা হবে। আর তারা যদি এমনি এমনি গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে সেটা যদি একটা ডকুমেন্টেশন করে যে আমরা বিবাহ করছি, তাহলে সেটার ব্যাখ্যা কি হবে, সেটা সোললি নির্ভর করবে তাদের কনফেশনের উপর। সুতরাং আমি এক বাক্যে বলে দিতে পারবো না যে কোর্ট ম্যারেজ কি বৈধ নাকি অবৈধ। আচ্ছা, আমি একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে ওই রেজিস্ট্রেশনের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যেটা সেকশন 2 বলেছে, সেটা সেকশন 2 হবে না, সেটা সেকশন 3 হবে। অর্থাৎ ওই যে মানে যিনি বিবাহ পড়াবেন তাকে অথবা স্বামী স্ত্রীকে 30 দিনের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে সেকশন 2, সেকশন 3 নট 2। আর সেকশন 5টা ঠিক আছে, যেটা শাস্তির কথা বলেছি আর কি, সেটা ঠিক আছে। জাস্ট একটু করে এটা কনফিউশন হয়ে গেছে, 2 হবে না 3।
আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাস। আমরা খুব অল্প সময়ের মধ্যে শেষ করব, কারণ আমাদের ম্যারেজের দুইটা পার্ট হবে। আমরা আজকে হচ্ছে প্রকারের আগ পর্যন্ত শেষ করব। আমরা পরে আমাদের যেটা আরেকটা সেকেন্ড ক্লাস হবে, সেখানে হচ্ছে সাইন ম্যারেজ নিয়ে আলোচনা করব। ম্যারেজের প্রকার, ভ্যালিড, ভয়েড, ইরেগুলার, ইরেগুলার কিভাবে হয়, ইরেগুলারকে রেগুলার কিভাবে করা যায়, তারপর হচ্ছে আমরা রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে কনসেন্ট। কনসেন্ট মানে ওমেনের ক্যাপাসিটিটা কি, মানে ওমেন ক্যাপাসিটি, ওমেন্স ক্যাপাসিটি, ওমেন্স ক্যাপাসিটি, যে মহিলারা নিজে একজন মহিলা সে কি নিজে নিজে বিবাহ করতে পারে নাকি পারে না, এটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। ব্যাপারটা হচ্ছে কি, মহিলারা দুই ধরনের, একটা হচ্ছে ভার্জিন আর একটা হচ্ছে নন ভার্জিন। অর্থাৎ ভার্জিন বলতে বোঝায় যার আগে কোনো কি হয় নাই, বিবাহ হয় নাই, অথবা যাদের সে সেক্সুয়াল যে ব্যাপার ইন্টারকোর্স সেটাতে এক্সপেরিয়েন্স না, সে এক্সপেরিয়েন্স হয়নি। আর নন ভার্জিন বলতে যার বিবাহ হয়েছে অথবা সে ওই ব্যাপারটা কি করেছে, এক্সপেরিয়েন্স হয়েছে। ভার্জিনের ক্ষেত্রে অর্থাৎ যার এখনো এক্সপেরিয়েন্সটা হয় নাই, তার ক্ষেত্রে বলা হচ্ছে ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা বলতেছেন তার কি আছে, ফুল লিগ্যাল ক্যাপাসিটি আছে। অর্থাৎ যে ভার্জিন, যার আগে কখনো বিয়ে হয় নাই, সে কখনো ইন্টারকোর্সটা এক্সপেরিয়েন্স করে নাই, সেই মহিলার লিগ্যাল ক্যাপাসিটি আছে। সে যখন মেজরিটি হবে, পিউবার্টি অ্যাটেন্ড করবে, সে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো কি করতে পারবে, বিবাহ করতে পারবে। তার মহিলা হিসেবে তার কি আছে, ফুল ক্যাপাসিটি আছে। আর ইমাম আবু হানিফা ছাড়া বাকি যে তিনজন কি আছেন, বাকি যে তিনজন আছেন, ইমাম মালিক, ইমাম শাফি, এরপর হচ্ছে ইমাম হাম্বল, ওনারা বলতেছেন যে তাদের কোনেই ওই মহিলার ফুল লিগ্যাল কি নেই, ক্যাপাসিটি নেই। অর্থাৎ তাকে বিবাহ করার জন্য তার গার্ডিয়ানের কি নিতে হবে, পারমিশন নিতে হবে। এতটুকু। আর যিনি নন ভার্জিন মানে যে যার আগে বিয়ে হয়েছে অথবা যিনি ইন্টারকোর্স ব্যাপারটা এক্সপেরিয়েন্স, তার ব্যাপারে বলা হচ্ছে সবাই, অল, যে তার কি আছে, ক্যাপাসিটি আছে। অর্থাৎ সে চাইলে নিজে নিজে কি করতে পারবে, বিবাহ করতে পারবে, কারণ সে অলরেডি বিবাহ ব্যাপারটা জিনিসটা জানে, সে সেটাতে কি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। এই হচ্ছে ওমেন্স ক্যাপাসিটি নিয়ে আমাদের আলোচনা। এরপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ব্রাইডস কনসেন্ট। ব্রাইডস কনসেন্ট অর্থাৎ আপনি যাকে বিবাহ আসরে বসাচ্ছেন, পুরুষ হোক না মহিলা, তার কনসেন্টের কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে এই প্রশ্নটা আসতেছে তখন যখন গার্ডিয়ান তাদের কি করবে, বিবাহের ব্যবস্থা করবে। গার্ডিয়ান যখন কি করবে, বিবাহের ব্যবস্থা করবে, GUARDIAN, গার্ডিয়ান যখন বিবাহ দিবে তখন হচ্ছে ব্রাইডের কনসেন্টের কি আসবে, প্রশ্নটা আসবে। এখানেও হচ্ছে দুইটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে ভার্জিন, আরেকটা হচ্ছে বি নম্বর হচ্ছে নন ভার্জিন। ব্রাইড যদি ভার্জিন হয়, আরেকটা হচ্ছে ব্রাইড যদি নন ভার্জিন হয়। নন ভার্জিন হলে ইমাম আবু হানিফা বলতেছে এই নন ভার্জিনের কি লাগবে, কনসেন্ট লাগবে। গার্ডিয়ান যখন তার নন ভার্জিন মেয়েকে বিবাহ দিতে যাবে তখন তার নন ভার্জিনের কি নিতে হবে, কনসেন্ট নিতে হবে। কারণ ওনার মতে নন ভার্জিন ফুললি লিগালি ক্যাপেবল ফর হার ম্যারেজ, সে নিজের বিবাহ নিজে করতে ফুললি মানে তার ফুল লিগাল ক্যাপাসিটি আছে। সেজন্য তার ওই ক্যাপাসিটিটা যখন আপনি গার্ডিয়ান, যখন বাবা মা যখন নিজের হাতে নিয়ে বিবাহ দিতে যাবে তখন বাবা মাকে তার কি নিতে হবে, কনসেন্ট নিতে হবে। এটা বলেছেন ইমাম আবু হানিফা। পক্ষান্তরে আর যে তিনজন আছেন, মালিক, শাফি, এরপর হচ্ছে হাম্বলি, ওনারা বলতেছেন যে তার কি দরকার নেই, গার্ডিয়ানের কি দরকার নেই, তার কনসেন্টের দরকার নেই। গার্ডিয়ান নিজেরা তার কনসেন্ট তারা বিবাহ দিলে সেই বিবাহটা হয়ে যাবে। এটা হচ্ছে নন ভার্জিনের ক্ষেত্রে। আর ভার্জিনের ক্ষেত্রে সবার একমত হচ্ছে লাগবে। অর্থাৎ যে মহিলাটা, আমি কি একটু গুলে ফেলেছি, এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো হচ্ছে নন ভার্জিন।
এতক্ষণ যতগুলো বলেছে সেগুলো হচ্ছে নন ভার্জিন, অর্থাৎ যে মহিলা ভার্জিন না, যে বিবাহে অভ্যস্ত হয়েছে, যার অলরেডি বিবাহ হয়েছে, তার ক্ষেত্রে, নন ভার্জিনের ক্ষেত্রে এই যে আমি যে কথাটা বলছি ইমাম আবু হানিফা, আমি কি আবার কনফিউজ করে বলতেছি? আচ্ছা ঠিক আছে, আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছে, কারণ ভার্জিন নন ভার্জিন শব্দটা আমার কাছে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এখন লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে নন ভার্জিন আর কি, নন ভার্জিন মহিলা, অর্থাৎ যার বিবাহ, নন ভার্জিন বলতে যে বিবাহিত, যার বিবাহ হয়ে গেছে, মানে যে সেক্সুয়ালি যে ব্যাপার ইন্টারকোর্স সেটাতে অভ্যস্ত হয়েছে, যার আগে একটা বিবাহ হয়েছে, পরবর্তীতে ডিভোর্স হয়েছে, যে এখন কি নেই, ভার্জিন নেই, তার ক্ষেত্রে সবার কথা হচ্ছে কি লাগবে, তার কনসেন্ট লাগবে। আপনি তাকে জোর করে কি দিতে পারবেন না, বিবাহ দিতে পারবেন না। আপনি যদি জোর করে বিবাহ দেন, সে যদি সেটা অস্বীকার করে, তাহলে সেটা কি হয়ে যাবে, বিয়েটা ভেঙে যাবে। আর অর্থাৎ আপনি তার ব্রাইডস এর কনসেন্ট নিয়েই মহিলা তাকে কি করতে পারবে, গার্ডিয়ান তাকে বিবাহ দিতে পারবে। আচ্ছা, আমি কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিচ্ছি ব্রাইডস কনসেন্টের ক্ষেত্রে। প্রথম হচ্ছে ভার্জিন, এরপর হচ্ছে নন ভার্জিন। ভার্জিন যে বিবাহ হয়নি বা যার সেক্সুয়াল রিলেশনশিপটা এক্সপেরিয়েন্সড হয়নি, তার ক্ষেত্রে ইমাম আবু হানিফা বলতেছেন কনসেন্ট লাগবে, আর বাকিরা বলতেছেন লাগবে না। আর যেটা নন ভার্জিন, যার বিবাহ হয়েছে, যে সেক্সুয়াল ব্যাপারটা মানে ইন্টারেস্টেড নিয়েছে, তার ক্ষেত্রে সবার কথা হচ্ছে নিতে হবে। এর কারণ সে তো তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সে সেটা চয়েস করতে অভ্যস্ত হয়েছে, সেজন্য তার কনসেন্টটা এখানে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর মাধ্যমে হচ্ছে আমরা ব্রাইডস কনসেন্টটাও শেষ করলাম। এরপর আসবো ম্যারেজ গার্ডিয়ান। ম্যারেজ GUARDIAN, বিবাহের গার্ডিয়ান। আমরা আগে বলেছি যারা হচ্ছে ভার্জিন, যে মহিলার আগে কখনো বিয়ে হয় নাই, ইমাম আবু হানিফার মধ্যে তার লিগ্যাল ক্যাপাসিটি আছে, তো ওনার মতে হচ্ছে তার জন্য গার্ডিয়ান দরকার নাই, সে যদি নিজে নিজে বিবাহ করে সেটা হয়ে যাবে। কিন্তু আর বাকিদের মতে ওনার কি লাগবে, গার্ডিয়ান লাগবে। যখনই গার্ডিয়ানের প্রশ্ন আসবে, তাহলে গার্ডিয়ান হিসেবে কে হবে গার্ডিয়ান, বলতেছে গার্ডিয়ান হওয়ার জন্য তার প্যারেন্টের দিকটা উপযুক্ত। মানে যদি মেয়ে হয় তাহলে মেয়ের বাবা, ফাদার, আমি একটা সিরিয়াল দিচ্ছি, ফাদার, এরপর হচ্ছে ফাদার্স ফাদার মানে দাদা, এরপর হচ্ছে সন মানে ছেলে, এরপর হচ্ছে ব্রাদার ভাই, এরপর হচ্ছে ব্রাদার্স সন, এভাবে মানে সিরিয়ালটা। অর্থাৎ প্রথমে বাবার দিক থেকে, মেয়েটার বাবার দিক, নানার মায়ের দিক না, বাবার দিক থেকে প্রথমে তার বাবা তার গার্ডিয়ান হিসেবে অধিক উপযুক্ত, এরপর হচ্ছে বাবার বাবা অর্থাৎ দাদা উপযুক্ত, এরপর হচ্ছে যদি ওই মহিলার সন্তান থাকে, অর্থাৎ তার দ্বিতীয় বিবাহ হচ্ছে আর কি, তো ওই বিবাহের গার্ডিয়ানের জন্য তার সন্তান উপযুক্ত, যদি সন্তান না থাকে তাহলে তার ভাই উপযুক্ত, যদি ভাইও না থাকে তাহলে তার ভাইপো হচ্ছে তার গার্ডিয়ান হবে। এটাই হচ্ছে গার্ডিয়ানশিপ ইন ম্যারেজ। ম্যারেজের ক্ষেত্রে গার্ডিয়ান কে হতে পারবে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে হচ্ছে আমরা আজকে আমাদের ক্লাসের যে পার্ট সেটা আমরা এখানে কি করব, শেষ করব। আমরা নেক্সট ক্লাস যেটা আমাদের মুসলিম ম্যারেজের উপর যে সেকেন্ড ক্লাস হবে, সেখানে হচ্ছে আমাদের মুসলিম ম্যারেজের প্রকার, ভ্যালিড, ভয়েড, ইরেগুলার, এরপর হচ্ছে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস এবং এই রিলেটেড আরো যে ব্যাপারগুলো আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের মধ্যে আমরা যে ব্যাপারগুলো কভার করেছি সেটা হচ্ছে ম্যারেজ, আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে মুসলিম ল অ্যাপ্লিকেবল কিনা, কিভাবে কোনেক্টের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করেছি, ম্যারেজ এর সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি, এরপর হচ্ছে ম্যারেজ কি পিওরলি সিভিল কন্ট্রাক্ট নাকি পিওরলি সিভিল কন্ট্রাক্ট না হলে কেন না সেটা নিয়ে আলোচনা করেছি। এরপর হচ্ছে এরপর হচ্ছে নেচার অফ ম্যারেজের প্রকৃতিটা নিয়ে আলোচনা করেছি। এরপর হচ্ছে ফরমেশন অফ ম্যারেজের একটা ম্যারেজ হওয়ার জন্য কি কি কন্ডিশন, কি কি শর্তগুলো ফুলফিল করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ ওমেন্স ক্যাপাসিটি, একজন মহিলাকে নিজে বিবাহ করতে পারে কিনা সেগুলো নিয়ে আলোচনা করেছি। আবার গার্ডিয়ান যদি তাকে বিবাহ দেয়, ব্রাইডস এর কনসেন্ট কি কখন লাগবে না সেগুলো নিয়ে আলোচনা করেছি।
এরপর হচ্ছে বিবাহের ক্ষেত্রে গার্ডিয়ান হিসেবে কে অধিক উপযুক্ত সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্রিয় ছোট ভাই এবং বোনেরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্নটা জানান, আমি 1 মিনিট প্রশ্ন নিব। এবং আমাদের সময় যেহেতু অনেক হয়েছে, আমাদের ক্লাসের অনেক আমরা শুরু করেছি 7টার দিকে, আজকে হচ্ছে আমরা এতটুকুতেই ক্লাসটা রাখবো। এবং যাদের কোনো প্রশ্ন নাই তারা চাইলে ক্লাসটা থেকে লিভ নিতে পারেন, আর যাদের প্রশ্ন হচ্ছে তারা আমাকে দ্রুত প্রশ্নটা জানান। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে মুসলিম লতে যে বিদেশি লগুলো আছে সেগুলো পড়া লাগবে? অ্যাকচুয়ালি একাডেমিক পারপাসে এবং আমাদের বিজনেস পারপাসে আপাতত তেমন গুরুত্ব নেই, তবে আপনি যদি চান তাহলে 1-2টা পড়তে পারেন। সেগুলো কি? পাকিস্তানের মধ্যে কি আইন বলবৎ আছে, ইজিপ্টের মধ্যে কি বলবৎ আছে, মরক্কো। প্রথমে পাকিস্তান, ইজিপ্ট, আর যদি পাকিস্তান না থাকে ইজিপ্ট এবং মরক্কো। এরপরে বাকিগুলো তেমন প্রয়োজন নাই। এখানকার মুদাওয়ানা একটা আছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন, তবে আমার মনে হয় না ইন্টারন্যাশনাল ল এগুলো প্রয়োজন আছে, এক কথায়। 2 নম্বর বলতেছে হাম কিছু আগ বাড়িয়ে আসা মুরব্বীর মাতবাড়ির গুরুত্ব কি ঠিক কতটুকু ভাই? এটা আমি প্রশ্নটা বুঝি নাই। এরপর বলতেছে যেমন কিছু বয়স্ক লোক থাকে যারা বলে ছেলের ইয়ামাহা গাড়ি না দিলে বিয়ে হবে না, এই টাইপের মুরব্বীগুলো। আচ্ছা, এমডি সামির আল নূর, ওর কিন্তু গিয়াটা থাকা দরকার ছিল, প্রোফাইল পিকচারটা থাকা দরকার ছিল, কারণ ছেলেটা ইন্টারেস্টিং প্রশ্ন করতেছে। মানে সে কি এটা নিজের থেকে ইনডিরেক্টলি প্রশ্নটা করতেছে, সে কি এরকম চায়? সেটা আমি তার চেহারা দেখলে কি করতে পারবো, বুঝতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এগুলাতে। তো মুরব্বীগুলোরকে কি করবেন আমি সেটা বলি। আপনি মুরব্বীগুলোরে আপনাদের এলাকার যে চায়ের দোকান আছে সেখানে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে তাদেরকে 1 বোঁদা আকিস বিড়ি ধরাই দিবেন, তারা গাড়ি কোন কালার নিবে সেটা নিয়ে আলোচনা করতে করতে আপনি বিয়ে করে ফুরুত করে বাড়িতে চলে আসবেন। এরপরে মুস্তাকিম চৌধুরী স্বামী বলেছে আজকের ক্লাসটা অনেক ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া। এরপরে বলছে রাকিব হাসান নিজেরা বিয়ে করলে পরিবার মেনে চায় না কেন? আচ্ছা, আমি এটার উত্তর দিই, নিজেরা বিয়ে করো, পরিবার মেনে না নিলে আমি আছি, আমি হচ্ছে কি করবো, ব্যবস্থা করে দিবো বাসায়। আচ্ছা, এই নিজের থেকেই করছি, আমি বলছি না। সামির আল নূর এটা প্রশ্ন করেছে, ভাইয়া দেখো গাড়ি মাড়ি এগুলোর সাথে বিবাহের কি করা কানেক্ট করা সম্পর্ক না। প্রথমে বিবাহ করবা যৌতুক ছাড়া, পরবর্তীতে ওই যে গাড়ি দিলে চড়বে কে, আপনার মেয়েদের চড়বে, এসি দিলে চড়বে কে, আপনার মেয়ে তো এসি ঠান্ডা পাবে। আপনি যদি টাকা দেন সেই টাকা নিয়ে ঘুরবে কে, আপনার মেয়ে তো ঘুরবে। ট্রিক্স। পরিবার মেনে না নিলে দিন শেষে মানি নেবে। আচ্ছা, আমরা অনেক দীর্ঘ ক্লাস করেছি, আর কারো কোনো প্রশ্ন আশা করি নাই। আমার ক্লাসটা আশা করি আপনাদের অনেকের হয়তো ভালো লেগেছে, অনেকের একটু বোরিংও লাগতে পারে। যাদের কষ্ট হয়েছে তাদেরকেও ধন্যবাদ, যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আবার দেখা হবে। নেক্সট ক্লাসের ডেটটা হচ্ছে আমরা আশা করি জানি নেক্সট বুধবার, ওয়েডনেসডে। ওখানে একটা শিডিউল দেওয়া আছে, আপনারা শিডিউলটা আবার দেখে নিতে পারেন যেন আপনারা ভুলে না যান। সবাইকে ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ। মাহিয়া জামান চৌধুরী বলেছে থ্যাংক ইউ ভাইয়া, তোমাকেও অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।